বড় বোনের ভাসুর বাবা মাকে সহ বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে ভেবেই কেমন যেন অদ্ভুত লাগতেছে। লোকটার বয়স 28 কি 29, অনেকটা গম্ভীর টাইপের। আমার সাথে কখনোই কোনো কথা হয়নি, তাই এইভাবে বিয়ের প্রপোজালটা আমি ঠিক মানতে পারছি না। আমি ঝুমুর, সবাই ঝুম বলেই ডাকে। আমি এবার অনার্স প্রথম বর্ষের ছাত্রী। আমার বড় বোন রজনী, বিয়ে হয়েছে 1 বছর হতে চলল। রজনী আপুর যখন বিয়ে হয়েছে তখন অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী। দুলাভাই ফাহিম চৌধুরীও সেমিয়ার, প্রেমের বিয়ে ওদের। এখন ওরা 3য় বর্ষে, দুজনেই পড়াশোনা করে। আর দুলাভাইয়ের বড় ভাইয়ের নাম আয়ান চৌধুরী, ওনার বাবা রাজন চৌধুরী, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। আপুর শ্বশুর আর আয়ান ভাই সবকিছু দেখাশোনা করে। আর কোনো ছেলে মেয়ে নেই, বাকি কথা গল্পেই জানতে পারবেন। রেডি হয়ে পাত্রপক্ষের সামনে গিয়ে বসলাম। আপুর শ্বশুর শাশুড়ির সাথে আগে থেকে কথাবার্তা বলতাম, কিন্তু এই লোকটার সাথে দেখা হলেও কথা হয়নি। দেখতে মাশাল্লাহ, কিন্তু সব সময় চুপচাপ গম্ভীর হয়ে থাকে জন্য আমার পছন্দ না ওনাকে। আমার জামাই একটু আমার মতো চঞ্চল দুষ্ট না হলে তো মিলবে না। আজকে ভার্সিটি থেকে এসে শুনি যে আপুর শ্বশুর শাশুড়ি আর ওদের বড় ভাই আসবে। আসবে ভালো কথা, আমি আমার মতো এসে গোসল করে গান শুনতেছি আর ফেসবুকে গল্প পড়তেছি। এমন সময় আম্মু রুমে এসে বলতেছে শাড়ি পরতে। আজব, আমি কেন শাড়ি পরবো? আমি পড়তে বলছি তাই। আম্মু তোমার কথা না আমি বুঝতে পারছি না, আমি কেন শাড়ি পরবো? কারণ রজনীর শ্বশুর শাশুড়ি তোকে দেখতে আসবে। আম্মু তুমিও না? আপু শ্বশুর শাশুড়ি তো আমাকে অনেক দেখেছে, আর কি দেখবে? আর দেখলে দেখবে, এতে শাড়ি পরার কি আছে? আমার জামার সাথে প্লাজোই ঠিক আছে। ঝুম, ওনারা তোকে ওনাদের বড় ছেলের জন্য দেখতে আসছে। কি? আম্মু ওই বুইড়া লোকটা? কি বলছিস কি ঝুম? তোর থেকে 9 বছরের বড়, বিয়ের জন্য এরকমই ঠিক আছে। তোর বাবা আর আমার বয়সের পার্থক্য 12 বছরের। আম্মু আগের কথা বাদ দাও, এখন কি এত বড় কাউকে বিয়ে করে নাকি? উনি সব আগের কালচার নিয়ে থাকবে, আর আমি এই যুগের মেয়ে। 9 বছরের পার্থক্য এমন কিছু হবে না। আর শুনেছি ইরহাম নিজেই বলেছে তোকে বিয়ে করবে। তোর বাবারও কোনো আপত্তি নেই, আমাদেরও তো কোনো ছেলে নেই। তোরা 2 বোন একই সাথে থাকবি। আর 1 বছর হতে চলল। আমরা রজনীর শ্বশুর শাশুড়িকে চিনি, অনেক ভালো মানুষ। যতদূর চিনেছি আয়ান বাবা অনেক ভালো, শুধু একটু চুপচাপ থাকে। তাতে কি, ছেলে মানুষ একটু গম্ভীর থাকাই ভালো। তাই তোর বাবা ঠিক করেছে সম্বন্ধ পাকা করবে। আম্মু গম্ভীর থাকা ভালো, তাই বলে এতটা গম্ভীর? উনি কখনো আমার সাথে কথা বলে নাই। তুই কথা বলেছিস? কি যে বলো না আম্মু, ওনাকে দেখলেই ভয় লাগে, কেমন যেন খেয়ে ফেলার মতো করে তাকায়। যদিও একবার কি দুবার তাকিয়েছে, এছাড়া দেখিনি আমি ওনাকে। সব সময় তো অফিসার রুমের ভেতরেই সীমাবদ্ধ উনি। এতক্ষণ চুপচাপ ওদের সামনে বসে মনে মনে এসবই ভাবছিলাম। হঠাৎ আপুর শাশুড়ি বলতেছে, কি রে মা, যা আলাদা একটু কথা বলে আয়। এতক্ষণে সামনে তাকিয়ে দেখলাম আয়ান ভাই সামনে নাই, আমার রুমের দিকে যাচ্ছে। আমি কাচুমাচু করে দাঁড়িয়ে ওনার পেছনে পেছনে আসলাম। বুঝতেছি না এমন কেন হচ্ছে আজ। এমনিতে তো আপু শ্বশুর শাশুড়ির সামনেও বেশ চটপট করে বেড়াই। আমি আর আপু একদমই আলাদা। আমি চটপটে আর আপু শান্ত। ওদিকে ফাহিম ভাই চটপটে আর আয়ান ভাই শান্ত। এই প্রথম নিজের রুমে ঢুকতেও ভয় করতেছে আমার। বুকে থুথু ছিটে দিয়ে পেছনে আপু শ্বশুর শাশুড়ির দিকে একবার তাকিয়ে রুমে পা রাখলাম। পা রাখতেই শক্ত একটা কণ্ঠ কানে এলো। এতক্ষণ লাগে আসতে? এমনিতে তো এক জায়গায় ঠিক থাকো না। আমার কান্না পাচ্ছে। এই লোকটা আমার সাথে এই প্রথম কথা বলল, তাও আবার ধমক দিয়ে। প্রথম কথা বুঝে একটা গুন্ডাও ভালোভাবে বলে, আর উনি তো ভালো মানুষ। না না না, আমার মতো মেয়ে কিছুতেই এই উদ্ভট লোকটার সাথে সারা জীবন কাটাতে পারবে না। যে এই কথাটা বলতে যাব তখনই উনি বলে উঠলেন, আমি তোমার মতামত জানতে আসিনি। চুপচাপ এই শাড়ি পাল্টে বিয়ের শাড়ি পরে নাও। আজকে একটু পর আমাদের বিয়ে হবে। এই বলে হনহন করে বেরিয়ে গেল। আবার ফিরে এসে বলল, আজকেই শ্বশুরবাড়িতে নিয়ে যাব তোমাকে। কথা না শুনলে ফেসবুকে কার সাথে কি করছো সব তোমার আব্বুকে বলে দেব। আমি তাজ্জব বনে গেলাম। এটা কি আদেশ করলো নাকি থ্রেট দিয়ে গেল? আরে ভাই, আমাকে কিছু বলার সুযোগ তো দেবে নাকি? একটু পর আম্মু এসে একটা মিষ্টি আমার মুখে ধরে দিয়ে বলল, তুই আগে থেকেই পছন্দ করতিস আয়ানকে? কখনো বলিসনি তো? কি সব উদ্ভট কথা বলতেছ আম্মু? কেন, তুই নাকি আয়ানকে বলছিস যে বিয়ের প্রস্তাব নিয়ে আসেন? কি? আম্মু এসব তোমায় কে বলেছে? কেন, কে আর বলবে? তুই যাকে বলছিস সেই বলেছে। আয়ান ভাই এসব বলেছে? এই দেখ, সত্যি কথা মুখ দিয়ে বের হয়েছে, তার মানে সত্যিই বলছিস। আচ্ছা যাই হোক, রেডি হয়ে নে, রজনী আর ফাহিম কাজী নিয়ে আসতেছে। আম্মু, আম্মু, এই যা চলে গেল। আরে আমার কথাটা তো শুনবা। আমি কখনো ওনাকে বললাম আমি বিয়ে করবো ওনাকে? আর আমি ফেসবুকে কার সাথে কি করছি?
শুধু তো একটা একটা ছেলেকে দুলাভাই বানিয়ে। ওহ শিট, এই কথাটা উনি জানলো কিভাবে? আসলে হয়েছে কি, কিছুদিন থেকে একটা ছেলে সব সময় হাই হ্যালো দিত আর খোঁজ খবর নিত। প্রথমে পাত্তা না দিলেও একসময় আমিও কথা বলতাম। কথা বলতে বলতে দুলাভাই বানাইছি। তারপর আর একটা আইডি দিয়ে নিচেই কথা বলছি। এই আইডির পাসওয়ার্ড আমার বান্ধবীদের কাছেও আছে, ওরাও কথা বলতো। কিন্তু আমি তো সব এমনি ফাজলামি করছি। কিন্তু এই লোকটা কিভাবে জানলো এসব? আল্লাহ, এবারের মতো বাঁচায় দাও। আর জীবনেও ফেসবুক চালাবো না, চালালেও কারোর সাথে কথা বলবো না। মনে মনে আল্লাহকে ডাকছি। এই সময় আপু রুমে আসে। এই ঝুম, এখন রেডি হসনি? আমি আপুর পা জড়িয়ে ধরে বললাম, আপু, ও আপু রে, আমি ওনাকে বিয়ে করব না রে। তুই দেখিস না উনি কেমন? জেনে বুঝে আমাকে নদীতে ফালাই দিচ্ছিস কেন? তোর জামাই কত ভালো, আর আমাকে কিনা গুমরা মুখর মাথায় চাপিয়ে দিচ্ছিস। আমার জামাই তোর হলে বুঝলি, সারাক্ষণ জ্বালিয়ে মারে আমাকে। জামাইরা গম্ভীর ভালো বুঝলি। আর আয়ান ভাইয়া অনেক ভালো জানিস, আমাকে ছোট বোনের মতো ভালোবাসে। আর উনি সেদিন আমাকে ডেকে বলতেছে। রজনী, একটু কথা ছিল। জি ভাইয়া বলুন। তোমার বোন ঝুমুর এইবার অনার্স ফার্স্ট ইয়ার, তাই না? হ্যাঁ ভাইয়া। কোনো কিছু হয়েছে? ও কি কিছু করেছে? না না, তেমন কিছু না। আমি বিয়ে করব ওকে। তোমার বাবা মায়ের সাথে কথা বলো। বিশ্বাস কর, ওনার কথায় আমি এত খুশি হয়েছি তোকে বলে বোঝাতে পারবো না। এবার ঝটপট রেডি হয়ে নে তো। আর জানিস তো, আয়ন ভাইয়া যখন বলেছে তোকে বিয়ে করবে তখন পুরোই ছাড়বে। আপু প্লিজ, তোরা এভাবে আমাকে জোর করতে পারিস না। কি দেখ ঝুম, এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আমরা তোকে মোটেও জোর করছি না। তুই নিজেও কিছুদিন আগে আমাকে বলেছিস যে আয়ান ভাইকে তোর ভালো লাগে। শুধু একটু গম্ভীর, কিন্তু মানিয়ে নেওয়া যাবে। বল, বলেছিস কি না? হ্যাঁ বলেছিলাম, কিন্তু সত্যি সত্যি বিয়ে করব বলিনি তো। বিয়ে আবার মিথ্যে মিথ্যে করে নাকি? অনেক নাটক করেছিস, আর না, চল রেডি করে দেই। আপু সাজিয়ে দিচ্ছে আর আমি বসে বসে ভাবছি, এই এত সুন্দর ছেলেটা আমার জামাই হবে। আপুর বিয়ের প্রথম দিন ওনাকে দেখে আমি সহ আমার বান্ধবী গোষ্ঠী ফিদা হয়ে গেছিলাম। ওনার ফর্সা মুখে কালো চাপদারি, গোলাপি ঠোঁট আর গম্ভীর্যতা দেখেই ওনার প্রেমে পড়ে গেছি। কিন্তু কখনো বলার সাহস পাইনি। ওনাকে দেখেও ভয় লাগতো। আর অন্যদিকে উনি আমার বোনের ভাসুর। আমার জন্য যদি আবার কোনো ঝামেলা হয়, এই ভয়ে কখনো বলা হয়নি। কিন্তু আজকে হঠাৎ এসব একদম স্বপ্নের মতো লাগছে। সাথে একরাশ ভালো লাগা। ইস, এত কিউট জামাই হবে আমার। ভাবলেই নাগিন ডান্স দিতে ইচ্ছে করছে, কিন্তু নাচা যাবে না। এমন ভাব করতে হবে যেন আমার ইচ্ছের বিরুদ্ধে সব হচ্ছে। কারণ আমি বুদ্ধি হওয়ার বয়স থেকেই বলে আসছি আমার জামাই হবে একদম আমার কার্বন কপি। আর বয়সও সেম। কিন্তু এখন তেমন কিচ্ছু হচ্ছে না, তাই আমি মন খারাপের ভান ধরে থাকবো। আপুর কথায় ভাবনায় ছেদ পড়লো। বাহ ঝুম, তোকে এই শাড়িটাতে যা মানিয়েছে না। আয়ান ভাইয়ের পছন্দ আছে বলতে হবে। আমার বোন কি কম সুন্দরী নাকি? আপু, তোর কথা শুনে লজ্জা লাগতেছে। হয়েছে, আর লজ্জা পেতে হবে না, আয়নায় তাকা। আয়নায় তাকালাম। লাল খয়েরির মাঝে গোল্ডেন কালার, সাথে ম্যাচিং পাথরের জুয়েলারি আর ডিপ সাজ। আপু পারেও বটে, মনে হচ্ছে পার্লার থেকে সেজেছি। এর মধ্যে বাইরে থেকে বেশ কয়েকবার ডাক পড়েছে, তাই আপু তাড়া দিল তাড়াতাড়ি বের হওয়ার জন্য। আপুর দরজা খুলতেই হুড়মুড়িয়ে অনেকেই ঘরে ঢুকলো। আমি তো অবাক, এত মানুষ এসেছে বাড়িতে বুঝতেই পারিনি। মামা মামি চাচা চাচি সহ আরো অনেকেই এসেছে। একটু পর বিয়ে পড়ানো হবে। আমি আর উনি সামনাসামনি বসে আছি। আমি বসার পর একবারও মাথা তুলে তাকাইনি। সবাই তো রীতিমতো কানাঘুষা শুরু করেছে যে আমাকে হয়তো মতের বিরুদ্ধে গিয়ে বিয়ে দেওয়া হচ্ছে। নয়তো আমি এত চুপচাপ কেন? আমার নাকি চুপচাপ মানায় না। কিন্তু আমি কিভাবে বোঝাবো যে আমার লজ্জা লাগছে? ভীষণ লজ্জা লাগতেছে আমার। হঠাৎ উনি সবার মাঝে বলে উঠল, ঝুমুর, তোমার কি ইচ্ছে নেই এই বিয়েতে? না থাকলে বলো। তবুও এইভাবে চুপচাপ বসে সবার মনে দ্বিধাদ্বন্দ্ব রেখো না। তোমার মতের বিরুদ্ধে গিয়ে বিয়ে করব না আমি তোমায়। আমি এইবার মুখ তুলে তাকালাম। মানুষটা আমার সাথে ম্যাচ রেখে শেরওয়ানি পরেছে। কি অপূর্ব লাগছে দেখতে। নিখুঁতভাবে সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে আছে। আমি যেন আবারও প্রেমে পড়ে গেলাম ওই চাহনির। মন চাচ্ছে চোখ দুটোতে একবার ছুঁয়ে দেই, কিন্তু এখন তো সেটা সম্ভব না। তাই অনেক কষ্টে নিজেকে সংযত রাখলাম। শুনেছি ছেলে মানুষ নিজের বউকে দেখে সংযত রাখে, কিন্তু আমি মেয়ে হয়ে রাখছি, তাই নিজেকে খুব নির্লজ্জ মনে হচ্ছে। যাই হোক, একা একা তখন তো খুব আমাকে থ্রেট দিয়ে আসলো, কিন্তু এখন সবার সামনে এত সাধুবান্দা কেন সাজতেছে লোকটা? আমি না চাইলে নাকি বিয়ে করবে না। এখন না বললে যদি সত্যি সত্যি বিয়ে না করে, তাহলে আমি এত কিউট জামাই কোথায় পাবো? তাই একটু হেসে বললাম,
আমরা তো প্রেম করছি বিয়ে করার জন্যই, তাহলে আমার মত থাকবে না কেন? আমার কথায় উপস্থিত সবাই চুপ হয়ে গেল। ওনার দিকে তাকিয়ে দেখে উনি কেমন রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে, মনে হয় এক্ষুনি খেয়ে ফেলবে। আমার কি দোষ ভাই? আমার সামনে এত সাজু সাজতে গেলে একটু আধটু বাস খেতেই হবে। বিয়ে পড়ানো শেষ হলে আপু আমাকে সাইডে নিয়ে গিয়ে বলল, ঝুম, সত্যি কি তোর আর আয়ান ভাইয়ের কোনো সম্পর্ক ছিল? আপু তোর রায়ান ভাই কি প্রেম করার মতো মানুষ নাকি? ওনাকে দেখলেই তো মনে হয় আনরোমান্টিক মানুষ। ওনাকে দিয়ে প্রেম ভালোবাসা আশা করিস কোন দুঃখে? তাহলে তুই সবার সামনে বললি? আরে আমি তো এমনি বলেছি। হাই আল্লাহ, তুই ওনাকে আনরোমান্টিক মনে করছিস? আমার তো মনে হয় ফাহিমের থেকেও ভাইয়া বেশি রোমান্টিক। মাঝে মাঝে ওনার কথা শুনে আমার তাই মনে হয়। তবে উনি সবার মতো না যে সবসময় আলগা প্রীতি দেখাবে, সারাক্ষণ বউয়ের পেছন পেছন ঘুরবে। এই সব ভালোবাসা কাজই করে দেখাবে। শেষের কথাগুলো ফাহিম ভাইকে দেখেই বলল আপু। ফাহিম ভাই এসে বলতেছে, কি? আমি আলগা পিরিত দেখাই? সবসময় একটু কাছে থাকি, তার জন্য এইভাবে আমার ভালোবাসাকে অপমান করছো? আরে না, আমি অপমান কই করলাম? আমি তো আয়ান ভাইয়ার কথা বললাম। হ্যাঁ বুঝি তো, কিন্তু শালিকা তো এখন বড় ভাবি হয়ে গেছে, ওর সামনে বেশি কিছু বললাম না। না না জিজু, আমি শালিই থাকবো, ভাবি হব না। শালি দুলাভাইয়ের কাছে আবদার করতে পারবে, কিন্তু ভাবি তো পারবে না। শালি আমার চালাক আছে, দেখতে হবে না শালিটা কার। এরপর খাওয়া দাওয়া শেষ করে বিয়ে বিদায়ের পালা। আমি প্রথমে যেতে চাইছিলাম না, কিন্তু ওনার একটা ধমক খেয়ে আর কথা বাড়ায়নি। উনি আমার একটা হাত ধরে আছে। আমি অনেকবার খোলার চেষ্টা করেছি, কিন্তু উনি ছাড়ছেই না। বারবার বলতেছি একটু ছাড়েন, দরকার আছে। না, উনি ছাড়ছেই না, উল্টো আমাকেই ধমক দিয়ে বলে। যে এত নড়াচড়া করে লাভ নাই, আমি ছাড়বো না। বাধ্য হয়ে বললাম, প্লিজ ছাড়েন, আমি বাথরুমে যাব। 5 মিনিট সময় দিলাম, এর মধ্যেই আসবা। এই বলে হাত ছাড়লো। আমি বললাম, 5 মিনিট না চাই, পাক্কা 30 মিনিট পর এসে দেখি আপু, দুলাভাই আর উনি সোফায় বসে আছে। মানুষজনও কমে গেছে। 11টা পার হয়েছে, সবাই হয়তো চলে গেছে। আমি যেতেই উনি উঠে আবার আমার হাত ধরে সবার কাছ থেকে বিদায় নিয়ে বের হয়ে আসলেন। কি আশ্চর্য, আমার বিয়ে হলো, বিদায় হলো আমার, কান্না পাচ্ছে না কেন? এত চেষ্টা করতেছি কান্না করা, তবুও হচ্ছে না। আমি হয়তো এমন একজন মেয়ে যার বিয়ে প্রেম করেও হয়নি, তবুও কান্না করিনি। যাই হোক, ওই রকমই চলে আসলাম শ্বশুর বাড়িতে। এই বাড়িও তো দেখে একদম ফাঁকা। এমনিতেও আশেপাশে কোনো বাড়ি নেই। 3তলা একটা বাড়ি, চারিপাশে লাল নীল ঝাড়বাতি জ্বলছে। বাড়িটা যেন অপরূপ লাগতেছে। আমি গাড়ি থেকে নামতেই উনি আমার হাত ধরলো। ওইদিকে আপু আর ফাহিম ভাই, ওরা একটু সামনে এগোতেই মানুষটা এমন একটা কাণ্ড করে বসলো যে লজ্জায় পড়ে গেলাম। আপু আর ফাহিম ভাই সামনে এগোতেই উনি আমায় কোলে তুলে নিলেন। এই আপনি কি করছেন? এত কথা বলো কেন? চুপচাপ থাকো, না হলে আরো লজ্জায় পড়তে হবে। ওনার কথা শুনে চুপ হয়ে গেলাম, নয়তো যদি সত্যি কিছু করে বসে। বুঝলাম না এই গোমরা মুখটাকে এত রোমান্টিক মনে হচ্ছে কেন। আপু পেছনে আমার দিকে তাকিয়ে একটা চোখ টিপ দিয়ে আগে আগে চলে গেল। সদর দরজায় আসতে না আসতেই কয়েকজন ছেলে মেয়ে এসে হাজির হলো। ওদের দাবি টাকা ছাড়া ঘরে ঢুকতে দেবে না। আপু আর ফাহিম ভাইও আছে সাথে। উনিও আমায় কোল থেকে নামাচ্ছেন না। কি একটা অবস্থা! ছেলেমেয়েগুলো ওনার মামাতো ফুফাতো ভাই বোন। আমি আগেও দেখেছিলাম এদের। উনি আমাকে বলল, এক হাত দিয়ে যেন ওনার প্যান্টের পকেট থেকে মানিব্যাগ বের করি। আমি হাঁ করে ওনার মুখের দিকে তাকালাম। উনি চোখ রাঙিয়ে ফিসফিস করে বলল, তাড়াতাড়ি দাও, নয়তো ফেলে দেব। আমি আস্তে আস্তে ওনার পকেট খোঁজার চেষ্টা করছি। আসলে শেরওয়ানি পরাতাই পকেট খুঁজে পাচ্ছি না। বেশ কিছুক্ষণ চেষ্টা করে মানিব্যাগ বের করলাম, তবুও লোকটা আমায় নামিয়ে দিল না। তারপর ওদেরকে টাকা দিয়ে আমাকে ভেতরে নিয়ে গেল। সোজা দোতলায় উঠে গেল। এর মধ্যে একবারও নামায়নি আমাকে। 3তলা এখনো কমপ্লিট হয়নি, তাই নিচতলা আর দোতলায় সবাই থাকে। এক সাইডে আপু আর ফাহিম ভাইয়া, বিপরীত পাশে উনি থাকতো। আজ থেকে আমিও। উনি ওনার রুমে এসে নামিয়ে দিল। এমা, লাইট জ্বালায় না কেন? এত অন্ধকার রুম। এই যে শুনছেন, বলেছ কিছু? আমাকে নামিয়ে দিয়ে কোথায় গেলেন? আমি তো আপনার রুমে কোথায় কি আছি কিচ্ছু জানি না। একটু লাইটটা জ্বালাবেন? অপেক্ষা করতে হবে। মানে? চুপচাপ থাকো একটু। বেশ কিছুক্ষণ চুপচাপ থাকার পর বিরক্ত লাগতেছে। অনেকটা বিরক্ত হয়েই বললাম, আরে ভাই, পাইছেনটা কি আপনি? কখন থেকে দাঁড়িয়ে আছি আমি। কি করবেন করেন, 12টা পার হয়েছে, ঘুমাবো আমি। বসতেও দিচ্ছেন না, পা লাগে না বুঝি? এই সময় লাইট জ্বলে উঠলো। আমি 2 হাত দিয়ে চোখ ধরলাম। অনেকক্ষণ অন্ধকারে থাকার পর আলো আসছে, তাই চোখে লাগছে। চোখ মেলে দেখে হালকা লাল নীল আলো জ্বলছে। ঘরের সমস্ত জিনিস চকচক করছে, মনে হচ্ছে সব নতুন। সম্ভবত এগুলোই লাগিয়েছিলেন উনি। আর বিছানায় পুরোটাই ফুল দিয়ে সাজানো। আপু আর ফাহিম ভাইয়া যাওয়ার আগে সাজিয়ে দিয়ে গেছে।
আমার সামনে লম্বা চওড়া উনি পকেটে হাত দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। ফ্যানের বাতাসে ওনার চুলগুলো হালকা উঠছে। আবারও মন চাচ্ছে ওনার মাথায় একবার হাত দিই। আর মনকে বাধা দিলাম না। ডান হাতটা ওনার মাথায় দিয়ে চুলগুলো বুলিয়ে দিলাম। উনি চোখটা বন্ধ করে ফেললেন। আমি ভয়ে ভয়ে হাত সরিয়ে নিলাম। উনি চোখ মেলে তাকালেন। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি। উনি খুব নম্রভাবে ডাকলেন আমায়। ঝুমুর। আমি মাথা তুলে তাকালাম ওনার মুখের দিকে। ঝুমুর, আমি তোমাকে কয়েকটা কথা বলি, মন দিয়ে শুনবা। আমি মাথা নাড়লাম, মানে শুনবো। তুমি আমাকে চেনো আমি কেমন, আর আমি আজকেই তোমাকে কেন বিয়ে করলাম এটা জানতে পারবে এক সময়। আমি জানি তুমিও আমাকে পছন্দ করো, এটা না বুঝলে বিয়ে করতাম না আমি তোমায়। তুমি এতদিন বাবার বাড়ি মেয়ে ছিলে, তাই তোমার চঞ্চলতা শোভা পেয়েছে, কিন্তু এখন একদম ওরকম করা যাবে না। তোমাকে গম্ভীর হতে হবে, বউদের যেমন মানায়। ওনার এই কথাটা আমার ঠিক পছন্দ হলো না। সবাইকে কেন গম্ভীর হতে হবে? আমার তো নিজের ইচ্ছে বলে কিছু একটা আছে। আমি একখানে চুপচাপ বসে থাকতে পারি না, সিরিয়াস মোমেন্টে হাসি আটকাতে পারি না। এসব না করলে আমার কেমন যেন দম বন্ধ লাগে। বিরক্তি মাখা মুখ নিয়ে ওনার কথাগুলো শুনলাম। উনি বলল, এখন ফ্রেশ হয়ে আসো। আমি অনেকক্ষণ সময় নিয়ে ফ্রেশ হয়ে আসলাম। এসে দেখি উনিও চেঞ্জ করে নিয়েছে, হয়তো অন্য বাথরুমে গেছিল। তারপর একসাথে 2 রাকাত নামাজ পড়ে নিলাম। এরপর উনি একটা নেকলেস বের করে আমার সামনে ধরলো। তারপর কিছু না বলে আমার গলায় পরিয়ে দিল। ওনার স্পর্শে অজানা ভালো লাগা কাজ করছিল। একদম কোনো ভয় লাগতেছিল না। মনে হচ্ছিল স্পর্শে কোনো পাপ নেই, নেই কারো কথার ভয়। একদম হালাল সম্পর্ক, আর হালাল জিনিস সবারই ভালো লাগে। ওনাকে জড়িয়ে ধরার খুব ইচ্ছে হচ্ছিল, কিন্তু সাহস হলো না। যদি ভাবে যে কেমন মেয়ে একটু ধৈর্য ধরতে পারে না, তাই জড়িয়ে ধরলাম না। উনি এক হাত দিয়ে চুলগুলো ছেড়ে দিল। তারপর আমাকে ওনার দিকে ঘুরিয়ে নিল। আমার চোখের দিকে তাকিয়ে বলল, তুমি ছোট নেই ঝুমুর, সব কিছু বুঝতে পারো তুমি। আমি জানি আমি চাইলে তুমি বাধা দিতে পারবে না, কিন্তু আমি চাচ্ছি না এইভাবে হঠাৎ করে তোমার ইচ্ছের বিরুদ্ধে কিছু করতে। আমাদের একসাথে পথ চলা আজ থেকে শুরু। আমরা জীবনের শেষ দিন পর্যন্ত একসাথে থাকব, তাই তাড়াহুড়ো করে কষ্ট দিব না তোমায়। সময় নাও তুমি। তোমার যখন মনে হবে স্বামী হিসেবে পারফেক্ট আমি, সেদিনই কাছে আসবে। আমি আমার সবটা দিয়ে ভালোবাসবো তোমায়। কোনো ছেলে মানুষ বিয়ে করে বউকে ছাড়া থাকতে পারে না, আমিও পারবো না। কষ্ট হবে, তাই সময় একটু কম করে নিও। বলে মুচকি এসে বিছানার একপাশে শুয়ে পড়ল। ইস, এত নির্লজ্জ এই লোকটা। কিভাবে গড়গড় করে সবকিছু বলে দিল। ছি, লজ্জায় আমার মাথা কাটা যায়। ধুর, কি সব ভাবি আমি। আমি ওনার বউ, আমাকে বলবে না কাকে বলবে? আর এত সুন্দর একটা মানুষের বউ হওয়া ভাগ্যের ব্যাপার। তারপর আমিও চুপি চুপি ওনার পাশে গিয়ে শুয়ে পড়লাম। এপাশ ওপাশ করতে করতে রাত কেটে গেল। এমনিতেই আমি সবসময় নড়াচড়া করি বেশি, তার উপর আজকে বিছানায় একটা ছেলে মানুষ। ঘুম আর হলো না আজকে। ফজরে আজান কানে আসতে উঠে পড়লাম। অজু করে বের হতেই দেখি উনিও উঠে পড়েছে। নামাজ পড়ে নিচে গেলাম। এর আগেও যেহেতু এ বাড়িতে এসেছি, তাই সবকিছুই চেনা আছে। নিচে গিয়ে আস্তে আস্তে সদর দরজা খুলে বাইরে বের হলাম। বাড়িটার সামনটা পুরোটাই ফাঁকা। ছোট ছোট আম গাছ, লিচু গাছ, পেয়ারা গাছ, আরো বিভিন্ন রকমের ফলের গাছ, ফুলের গাছ, তবে সব সারিবদ্ধ আর ফাঁকা ফাঁকা করে লাগানো। এজন্যই আরো বেশি ভালো লাগে। আমি আগে এ বাড়িতে আসলেও এত সকালে উঠে বাইরে আসিনি। গাছগুলোতে পাখির কিচিরমিচির শব্দ আর সকালের শুভ্র বাতাস গায়ে লাগতেই যেন মনটাও ফুরফুরে হয়ে গেল। ঝুম এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, আর ওপর থেকে একজোড়া চোখ ওর দিকে তাকিয়ে ভাবছে, মেয়েটা কি একটু চুপচাপ থাকতে পারে না? কালকে এত করে বোঝালাম নতুন বউ বউয়ের মতো থাকতে, তা না, সকালে উঠেই ধেই ধেই করে বাহিরে গেছে। আর কয়দিন যত খুশি নেচে বেড়াও, এরপর থেকে তোমাকে বন্দি করে রাখবো। চাইলেও যখন তখন ইচ্ছে মতো ঘুরতে পারবা না। মিসেস আয়ান চৌধুরী, যার জন্য তোমাকে বিয়ে করছি সেটা তো পূরণ করতেই হবে, কারণ আয়ান চৌধুরীর প্রয়োজন ছিল তোমাকে, বড্ড বেশি প্রয়োজন ছিল। এসব ভাবতে ভাবতে দেখি ঝুমুকে কোথাও দেখা যাচ্ছে না। আয়ন দ্রুত নিচে নেমে আসে। ঝুমুর মাত্রই ভেতরে আসছে, তখনই আয়ন নিচে নামে। দেখে ঝুমুর কিচেনের দিকে যাচ্ছে। ঝুমুরকে দেখে 1 কাপ কফি চেয়ে আগের দিনের খবরের কাগজটা পড়া শুরু করে। ঝুমুর আয়নকে কফি দিয়ে সবার জন্য নাস্তা বানায়। কাল ঘুমাতে দেরি হয়, সবার একটু দেরিতেই ঘুম ভাঙে। রজনী এসে দেখে ঝুমুর নাস্তা বানানো প্রায় শেষ। এই ঝুম, কি করছিস এসব? এত তাড়াতাড়ি উঠতে গেলি কেন? আরে আপু, সমস্যা নেই, আমার ঘুম আসছিল না তাই উঠে পড়েছি। আরে শালিকা যে, বিয়ে হয়ে আসতে না আসতেই দায়িত্ব পালন শুরু করেছো দেখি। কথাটা বলতে বলতে ফাহিমও নিচে আসলো। ওনার আরো 2টা মামাতো বোন উঠেছে। হঠাৎ সোফায় বসে থাকা ওনাকে দেখতে পেয়ে সবাই চোখ টেপাটেপি করে হাসছে। আমি ওদের মতিগতি বুঝতে পারছি না, এমন কেন করছে?
আপু এসে ফিসফিস করে বলতে লাগলো, এই শোন, এটা কি হলো বলতো? কি? আয়ান ভাইয়া তো কখনো নিচে এসে কফি খায় না। মানে এই এত সকালে তো কখনো নিচেই আসে না। তাহলে আজ ব্যাপার কি? ব্যাপার ওনাকে গিয়ে জিজ্ঞেস কর না, বলে ওদের কাছ থেকে সরে আসলাম। আর ওরা সবাই হেসে উঠল। আমি রুমে আসার কিছুক্ষণের মধ্যেই উনিও রুমে ঢুকলো। অফিস যাব। কথাটা বলে টাওয়াল নিয়ে বাথরুমে ঢুকে পড়লো। আমি আবার নিচে গেলাম, ওনার জন্য নাস্তা নিয়ে আসলাম। একটু পর উনি গোসল করে বের হলেন, শুধুমাত্র তাওয়াল পরে। নাভির একটু নিচে তাওয়াল, ফর্সা বুকে হালকা কালো লোম, গলার একটু নিচে 2টা লাল তিল, চুল থেকে টপ টপ করে পানি পড়ছে, গোলাপি ঠোঁটগুলো ভিজে আছে। ইচ্ছে করছে ঠোঁটগুলো একবার ছুঁয়ে দেই। একটা ছেলে মানুষ এতটা সুন্দর হয়, ওনাকে না দেখলে বুঝতামই না। ওনাকে নিয়ে ভাবতে ভাবতে ভাবনার রাজ্যে ঢুকে পড়েছি। তখনই উনি জোরে ডেকে উঠল, এই মেয়ে, কখন থেকে ডাকছি? এইভাবে হা করে ঠোঁটের দিকে তাকিয়ে আছো কেন? কিস টিস করতে চাচ্ছিলে নাকি? আসলে আমতা আমতা করছো কেন? আপনার ঠোঁটগুলো আসলেই অনেক সুন্দর, মন চাইছিল ছুঁয়ে দেই, কিন্তু আপনি কি নাকি মনে করেন তাই আর করলাম না। বলেই এক দৌড়ে নিচে আসলাম। পাগলি একটা। 30 মিনিট হবে উনি বেরিয়ে গেছে। আমি বাড়িতে কথা বললাম। চাচা চাচি মামা মামি সহ কাছের কিছু আত্মীয় স্বজন আসবে আজ এই বাড়িতে। আসলে একদিনের দাওয়াতে নিজের মানুষ ছাড়া তো আর কেউ আসবে না। হঠাৎ করে বিয়ে না হলেও আমার বিয়েতে তেমন বড় অনুষ্ঠান করতো না, কারণ আপুর বিয়েতে অনেক বড় অনুষ্ঠান করে আব্বু অনেকটাই গ্যাপে পড়ছিল। তাই আমিও বলছিলাম আমার বিয়ে খুব সাদামাটাভাবেই করব। আব্বুর ছোটখাটো ব্যবসায় আমাদের দিন ভালো কাটলেও একেবারে অনেক বড় অনুষ্ঠান আমাদের জন্য না। আপুর বিয়েতে অনুষ্ঠান করা লাগছে কারণ আপু বড় মেয়ে ছিল। আর আপুর শ্বশুর শাশুড়ি বলছিল আমাদের বাড়ির ছেলের বিয়ে অনুষ্ঠান না করলেই নয়, নয়তো আমাদের আত্মীয় স্বজনদের কাছে নত হতে হবে। যদিও ফাহিম ভাইয়া আলাদাভাবে কিছুটা সাহায্য করতে চেয়েছিল, কিন্তু আব্বু নেয়নি। এর মধ্যে অনেকেই নতুন বউ দেখতে এসেছে, কিন্তু আমার হাত কান একদম খালি। বয়স্ক মহিলারা নিজেদের মধ্যে ফিসফিস করছে। আমার শাশুড়ি এসে বলল, বড় বৌমা, আমার ঘরে একটু আসো তো। আর একটু জোরে আপুকে ডেকে বলল, ছোট বৌমা, সবাইকে নাস্তা দাও। আর ওনাদের উদ্দেশ্যে বলল, আপনারা একটু বসুন ভাবি, আমরা এক্ষুনি আসছি। তারপর আমাকে ঘরে নিয়ে গিয়ে একটা গয়নার বাক্স দিয়ে বলল, বৌমা, এসব পরে নাও। আর প্রথম দিকে কমপক্ষে 6 মাস পর্যন্ত সবসময় এসব পরে থাকবা। কালকেই দিতাম। বাড়িতে এসে অনেকক্ষণ বসেছিলাম, কিন্তু তোমরা আসছো না দেখে ঘুমিয়ে পড়েছি। আজকে খালি হাত কান গলায় যদি ওনারা দেখে যেত, তাহলে সারা পাড়ায় বলে বেড়াতো চৌধুরী বাড়ির বড় বউকে স্বর্ণ ছাড়াই দেখে আসলাম। তোমার বাবা মা কেমন নির্লজ্জ বলো তো, তোমাকে কিছুই দিল না। ওনার শেষ কথাটা শুনে চোখ থেকে টপ টপ করে পানি পড়ছে। অন্য সময় হলে তো অনেক কথা শুনিয়ে দিতাম, কারণ আমার বাবা মাকে নিয়ে কোনো কথা আমার সহ্য হয় না। আমি তো এতদিন ভেবে আসছি আপু হয়তো খুব সুখে আছে, কিন্তু বড়লোকদের মধ্যে এত নিচু মনের মানুষই নেই, দেখে বোঝাই যায় না কোনো কিছুর নাকি অভাব নেই। তাহলে বাবার বাড়ি থেকে কি দিল আর দিল না এতেই ভাবে কেন বলল? সবার সামনে নিজেকে এমনভাবে উপস্থাপন করে যেন খুব মিশুক আর ভালো মনের মানুষ। উনি আবারও ধমক দিয়ে বলে উঠল, তাড়াতাড়ি এগুলো পরে ওনাদের সামনে যাও, নয়তো কেলেঙ্কারি করে ফেলবে। আমি চোখ মুছতেই দেখতে পেলাম আড়াল থেকে একটা ছায়া সরে গেল। আমি আস্তে আস্তে চুড়ি, কানের ঝুমকা, গলার হার সব পরে বাইরে গেলাম। সবাই দেখে বেশ প্রশংসা করলো। আমার শাশুড়িও ছিল ওখানে। ওনার উদ্দেশ্যে কয়েকজন বলল, সত্যি ভাবি, আপনার 2 বউ মাশাল্লাহ, ছেলেগুলোও যেমন বউও তেমন বেশ মানিয়েছে। এখন শুধু একটা বাচ্চা হলে সংসারটা পূর্ণ হবে। তার ছোট ছেলের বিয়ে তো প্রায় বছর হলো, সুখবর কবে দিবেন? আপু পাশেই ছিল। শাশুড়ি মা আপুর দিকে চেয়ে বলল, সময় পেলেই হবে। এখনকার ছেলেমেয়েরা তাড়াতাড়ি বাচ্চা নিতে চায় না, ভাবি কিছুদিন গেলে নেবে। আমি শাশুড়ি মায়ের মুখের দিকে তাকিয়ে আছি। সবার সামনে কত ভালো দেখায়, আর ভেতরে ভেতরে যেন নাগিন। আমি চাইলেই তখন মুখের ওপর অনেক কিছু বলতে পারতাম, কিন্তু কাল রাতে আয়ান চৌধুরী নিষেধ করেছে। কখনো যেন আমার কারণে ওনার মা কষ্ট না পায়। আর তার ওপর আমি নতুন বউ, এজন্য সব সহ্য করে গেছি। বিয়ের আগে আমার কানে স্বর্ণের জিনিস ছিল, কিন্তু কালকে সাজার সময় বাড়িতেই খুলে রাখছি। শাড়ির সাথে ম্যাচিং করে জুয়েলারি পরছিলাম জন্য। গলায় একটা সিম্পল লকেট দেওয়া চেনও ছিল, সেটাও খুলে রাখছি। সবাই চলে যাওয়ার পর রুমে এসে একা একা বসে আছি। খারাপ লাগতেছে অনেক। আপুকে তো স্বর্ণের শুধু চুড়ি আর কানের ঝুমকা দিয়েছে, কিন্তু বিয়ের কিছুদিন পর, কারণ একেবারে অত কিছু করা সম্ভব ছিল না। তাহলে কি আপুকেও কথা শুনতে হয়েছিল? এমন সময় আপু রুমে এসে দরজা লাগিয়ে দেয়। আমার কাছে এসে গালে আলতো চাপ দিয়ে বলে, মন খারাপ করিস না ঝুম। শ্বশুর বাড়িতে একটু আধটু কথা হজম করতে হয়। শুধু শাশুড়ি মাই এমন, তাছাড়া বাড়ির প্রত্যেকটা মানুষই ভালো।
আয়ান ভাইয়া বেশি ভালো। আমি আপুর মুখের দিকে তাকিয়ে আছি, মনে হচ্ছে আপুও কান্না করেছে। আমি আড়াল থেকে শুনেছি মা, তোকে কি কি বলেছে। প্রথম দিকে আমাকেও বলেছিল, কিন্তু তোর ফাহিম ভাইয়া আমাকে আলাদা করে জিনিস বানিয়ে দিয়েছিল। উনি ভেবেছে সেইগুলো আমার বাবা বাড়ি থেকে দিয়েছে, তাই আর কিছু বলেনি। আর একটা কথা বলু, তোর চঞ্চলতা দেখে আমার শাশুড়ি আগেও আমাকে বলতো যে তোমার বোন এমন কেন, তুই স্থির থাকতে পারে না নাকি? আমি তাকে তখন কিছু বলি নাই, কারণ তুই তো এখানে বেশি থাকিস নি। আমাদের বাড়িতে তো কেউ কিছু বলে না। তোকে বললে হয়তো তুই আসতে চাইবি না আমার কাছে, কিন্তু এখন তোকে একটু চঞ্চলতা কমাতে হবে। একদম না, একটু, মানে শাশুড়ি মার চোখে যাতে ধরা না পড়ে সেইটুকু। প্লিজ সোনা বোন আমার, মানিয়ে নিস, বাড়ির বড় বউ বলে কথা। এইসব বলে একটা হাসি দিয়ে আপু চলে গেল। ওই লোকটার ওপর খুব রাগ হচ্ছে এখন। ফাহিম ভাইয়া পড়াশোনা করা অবস্থায় আপুকে স্বর্ণের জিনিস বানিয়ে দিয়েছে, যাতে ওনার মা কিছু বলতে না পারে। আর উনি বুড়ো হয়ে গেছে, এত বড় বিজনেসম্যান, অথচ বউকে স্বর্ণ দেয়নি কেন? উনি কি জানে না ওনার মা কেমন? আর আমাদের পরিবার সম্পর্কেও তো ওনার ধারণা আছে। হঠাৎ বিয়ে না করলে হয়তো আব্বু কিছু দিত, হঠাৎ বিয়ে করার কারণে সেটাও হয়নি। আজকে আসুক ওনার একদিন, কি আমার যে কয়দিন লাগে? দুপুর 2টা বাজে, বাবার বাড়ির সবাই এসে গেছে। আজকে আমাকে আর ওনাকে যেতে হবে আমাদের বাড়িতে, এটাই নিয়ম। আপুও যেত, কিন্তু শ্বশুর বাড়ির দায়িত্ব বেশি হওয়ার কারণে আপুর যাওয়া হচ্ছে না। উনিও বেশ সময় মতো এসে গেছে, সবার সাথে কথা বলে রুমে আসছে। আমি ওনার অপেক্ষাতেই ছিলাম। আসার সাথে সাথে জিজ্ঞেস করলাম, আপনি হঠাৎ করে আমাকে বিয়ে করলেন কেন? উনি একবার আমার দিকে তাকিয়ে বলল, ফ্রেশ হয়ে আসছি। আজব মানুষ তো, আমি কথা বলার জন্য বসে আছি আর উনি ফ্রেশ হতে গেল। মানুষটা দেখে দিনে একরকম, রাতে অন্যরকম। ছেলে মানুষ কি এমন হয়? একটু পর উনি ফ্রেশ হয়ে এসে আমার পাশে এসে বলল, তোমাকে হঠাৎ বিয়ে করার কারণ জানতে চাচ্ছ তো? আমি মাথা নাড়লাম। ঝুমুর, ভালোবাসি আমি তোমাকে, অনেক বেশি ভালোবাসি। তোমাকে প্রথম দিন দেখেই ভালো লেগেছে, কিন্তু তুমি আমার ছোট ভাইয়ের শালি, এই জন্যই সবসময় এড়িয়ে চলেছি তোমাকে। কিন্তু আমি যখন থেকে বুঝতে পারছি যে তুমিও দুর্বল আমার প্রতি, তখন থেকে আমি আর দূরে থাকতে পারছি না। তোমাকে লুকিয়ে দেখা, তোমাকে ফলো করা, তুমি কখন কোথায় যাচ্ছ, কি করতেছো, সব কিছুর উপর নজর রাখা যেন আমার দায়িত্ব হয়ে গেছে। হঠাৎ একদিন মনে হলো ফেসবুকে নক দিয়ে কথা বলি। নক দিলাম, কিন্তু তুমি প্রথমে পাত্তাই দিলা না। কাউকে ভালোবাসলে তার সাথে কথা বলার জন্য নত হতেও লজ্জা লাগে না। কথাটা আগে মানতাম না, সবসময় বলতাম যে আয়ান চৌধুরী কখনো কারো কাছে নত হবে না। কিন্তু আমি নিজেই কথাটা ভুল প্রমাণ করে বারবার SMS দিতাম তোমাকে। শেষে তুমি কথাও বললে, কিন্তু দুলাভাই বানিয়ে। আমি হাঁ করে ওনার মুখের দিকে তাকিয়ে আছি। ওইটা তাহলে উনিই ছিল? তারপর আবারও বলতে লাগলেন, তোমরা যে বান্ধবীরা মিলে কথা বলছিলে আমার সাথে, এটাও আমি বুঝতে পারছিলাম। কিভাবে বলি, একদিন আমি তোমার ভার্সিটির সামনেই গাড়িতে ছিলাম, তখন তোমার হাতে ফোন ছিল না, কিন্তু আমার সাথে কথা হচ্ছিল। তখনই বুঝেছি যে তুমি একা না, অন্য কেউ আমার সাথে কথা বলে। আয়ান চৌধুরীর সাথে মজা করেছো না, তাই আমিও হুট করে বিয়ে করে ফেললাম। আচ্ছা আপনি আপনার পরিচয় কেন দেননি? আমি পরিচয় দিতাম, কিন্তু কেন জানি খুব জানতে ইচ্ছে হলো। দেখি একটু ভার্চুয়াল জগতে তুমি কেমন, ফেসবুকে সবার সাথে কিভাবে কথা বলো, এজন্য পরিচয় দেইনি। ও, আর হঠাৎ বিয়ে করার আরেকটা কারণ হলো, আমাকে অফিসের কাজে 15 দিনের জন্য আমেরিকা যেতে হবে। আর আপনার তো। আমার খুব ইচ্ছা আমেরিকার নিউ ইয়র্কে অবস্থিত নায়াগ্রা ফলস দেখার। জি হ্যাঁ, এটা দ্বিতীয় কারণ। অফিসের কাজে যাচ্ছি, তাই ফ্যামিলির কাউকে নিয়ে যাওয়া যেত না, কিন্তু আমার সাথে আমার বিয়ে যেতেই পারে। এই জন্যই আপনাকে খুব তাড়াতাড়ি বিয়ে করলাম। আর যাই হোক, বিয়ের আগে যে তোমাকে একা আমার সাথে পাঠাবে না, এটা আমি জানতাম। এখন তো আর কেউ বাধা দিতে পারবে না। কাল থেকে তুমি আমার বিয়ে, তার 3 দিন পর আমরা যাচ্ছি। তার মানে আমি সত্যি আমেরিকায় যাব? আমি খুশিতে আত্মহারা হয়ে ওনাকে জড়িয়ে ধরলাম। আপনি জানেন, আমি এতদিন শুধু কল্পনা করেছি যে আমি ওখানে গেছি, কখনো ভাবিনি আমার ইচ্ছেটা পূরণ হবে। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব আমার ভাষা নেই। আয়ান মনে মনে ভাবছে, এই মেয়েটা কি বুঝতে পারছে না বউ এইভাবে জড়িয়ে ধরলে কি অবস্থা হয়? তার উপর এই প্রথম একটা মেয়ে এইভাবে বুকের মধ্যে চেপে আছে। সত্যি ব্যাপারটা ছেলে মানুষ ছাড়া কেউ উপলব্ধি করতে পারবে না। আয়ান দাঁতে দাঁত চেপে সহ্য করে যাচ্ছে। একটু পর ঝুমুর আয়ানকে ছেড়ে দিয়ে রুম থেকে দৌড়ে বাইরে যায়। উদ্দেশ্য সবাইকে বলা যে ও আমেরিকা যাবে। ঝুম বের হতেই আয়ান একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে।
আর একটু হলে নিজেকে কন্ট্রোল করতে পারতো না। ভালোবাসার মানুষটা বুকের মধ্যে থাকলে যে কোনো পুরুষ কন্ট্রোলহীন হয়ে পড়ে, আর সে যদি হয় বউ, তাহলে তো আর কথাই নেই। ঝুমুর দৌড়ে নিচে নামতেই ওর শাশুড়ির মুখোমুখি হয়। শাশুড়িকে দেখার সাথে সাথে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে যায় ঝুম। ও আল্লাহ, ভুলেই গেছিলাম যে এটা আমার শ্বশুর বাড়ি আর জম আছে এখানে। ঝুম্মা, একটু আমার সাথে আসো তো। এই বলে সবার সামনে থেকে আড়ালে নিয়ে গিয়ে বলে, এইটা তোমার শ্বশুর বাড়ি, একটু ভদ্রভাবে চলাফেরা করবা কেমন? একেই তো একদিনেই তোমার বাবা মা এত মানুষ নিয়ে আসছে, তার উপর কোনো জিনিস আনে নাই। সবাইকে খুব বড় বড় করে বলেছিলাম ছোট ছেলে প্রেম করলে কি হবে, বড় ছেলেকে কোনো এক রাজকন্যার সাথে বিয়ে দেব, আর হলো আগেরটার মতোই। একটু কঠোরভাবে কথাটা বললেন উনি। মা, এটা আপনারও শ্বশুর বাড়ি, তাই এভাবে নিজেকে রাজারানী ভাবা বন্ধ করেন। আপনিও এই বাড়ির বউ, আমিও এই বাড়ির বউ। আপনি আমাকে ছোট করে দেখতেই পারেন, কারণ আপনি আমার আগে আসছেন এই বাড়িতে। আপনার অধিকার বেশি, কিন্তু আমার বাবা মাকে ছোট করে কথা বলে আমি ভুলে যাব আপনি আমার স্বামীর মা। তখন আপনি আমার সাথে যেভাবে আচরণ করবেন আমি ঠিক তেমনটাই ফিরিয়ে দেব আপনাকে। নিজেরা কন্ট্রোল করতে না পেরে কথাগুলো বলল ঝুম। এই মেয়ে, তোমার সাহস তো কম না? তোমার বড় বোন শেখায়নি তোমাকে কিভাবে শাশুড়ির সাথে কথা বলতে হয়? জি মা, শিখিয়েছে, কিন্তু কি বলুন তো, আমি তো রজনী না, আমি হলাম ঝুমুর। তাই আমি যেটা করি আমার কাছে সেটাই ঠিক, অন্য কারো কথা শুনে চলতে পারি না আমি। এমন সময় রাজন চৌধুরী সেখানে হাজির হয়। ওনাকে দেখে আমার শাশুড়ি হেসে বলে, কি ব্যাপার, আয়নের বাবা কিছু লাগবে? হ্যাঁ, বৌমাকে লাগবে। মা ঝুমুর, একটু আসো তো আমার সাথে, আমার কিছু বন্ধু এসেছে তোমাকে দেখতে। আমি নিজেকে আরেকবার আয়নায় দেখে নিয়ে বাবার পেছন পেছন আসলাম। একটু পর আয়নও নিচে আসলো। সবার সাথে দেখা হলো, কথা হলো। আপু আর ফাইম ভাইও সাথে ছিল। আমরা আসার কিছুক্ষণের মধ্যে আমার শাশুড়িও সেখানে এসেছে। সবাই একটা করে গিফট দিয়ে গেল। সবকিছুর মধ্যে একটা জিনিস খেয়াল করলাম, আমার শাশুড়ি সবার মাঝে অসম্ভব ভালো মানুষ। দেখলে মনে হবে আমাদের দুই বউকে মেয়ের মতো দেখে। সবাই চলে গেছে। আমাদের যাওয়ার কথা থাকলেও ওনার অফিসে দরকার থাকার কারণে যাওয়া হয়নি। আমি আর আপু একসাথে বসে আছি। আচ্ছা আপু, তোর শাশুড়ি এমন, তুই কখনো বলিসনি কেন? কি বলতাম বল, আর কিভাবে বলতাম? বিয়ে তো আমি নিজের পছন্দে করেছি, আর আমার বাবার এত ক্ষমতা নেই যে আমি কিছু বললে সাথে সাথে দিতে পারবে। তাই আমি কিছু বলে বাবা মাকে টেনশনে ফেলতে চাইনি। আচ্ছা সব বুঝলাম, কিন্তু তুই আমার বেলাতে না করলি না কেন? তুই তো জানতিস তোর শাশুড়ি কেমন, তবুও কেন আমাকে বিয়েতে জোর করলি? কেন জোর করেছে সেটা আমি বলছি। কথাটা কর্ণপাত হতেই দুই বোন দরজার দিকে তাকালাম। আমি আর আপু একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে ভাবছি, মায়ের কথাটা কি উনি শুনে ফেললো নাকি? কিছু যদি মনে করে। উনি আপুর দিকে তাকিয়ে বলল, রজনীকে যখন আমি বলেছি যে আমি তোমার বোনকে বিয়ে করব, তখন ও যে খুশি হয়েছে তা ওর চোখ মুখ দেখেই বুঝতে পারছিলাম। কিন্তু একটু পর কেন জানি ও আমাকে না করলো। বলল, আপনি বড়লোক ঘরের মেয়েকে বিয়ে করেন ভাইয়া, আমার বোন আপনার জন্য পারফেক্ট নয়। ওর এই কথাটা আমার কাছে ঠিক মনে হয়নি, তাই আমি এই ব্যাপার নিয়ে ফাহিমের সাথে কথা বলেছি। আমি প্রথমে ভেবেছিলাম ফাহিম হয়তো রজনীর সাথে খারাপ ব্যবহার করে, কিন্তু পরে শুনলাম তেমন কিছুই না। সমস্যাটা আমার মায়ের কারণেই রজনী রাজি হতে চায়নি। এর মাঝে ফাহিম ভাই আপুকে ডাকে আর আপু চলে যায়। উনি আমার পাশে বসে আমার দুই গালে হাত রেখে বলল, আয়ান চৌধুরী ভালোবেসেছে তোমাকে, আর তার ভালোবাসার মানুষটাকে সে নিজের করে নেবে না তা কি করে হয়? আমি যতবার এই মানুষটার চোখের দিকে তাকাই ততবার ওনার প্রেমে পড়ে যাই। মানুষ বলে না যে কাউকে কখনো চোখের দিকে তাকিয়ে মিথ্যা বলতে পারে না। এনার চোখের দিকে তাকালে আমার কথাটা সত্যি মনে হয়। এনার চোখে আমি আমার জন্য ভালোবাসা দেখতে পাই। দেখলে মনে হয় মানুষটা আমাকে অসম্ভব ভালোবাসে। তারপর আবারও বলতে শুরু করলো, ঝুমুর, আমি আমার মা আর বাবাকে যখন বলেছি তোমাকে ওনার পছন্দ কি না, তখন বাবার উত্তর ছিল কিছুটা এরকম, হ্যাঁ, মেয়েটা ভালো আছে, একটু চঞ্চল, বাড়িটা মাতিয়ে রাখতে পারে। আর মা বলছে, এমনিতে দেখতে ভালো, তবে চঞ্চলতা বাড়ির মেয়েদের শোভা পায়, বউদের না। আর এক বাড়ির দুই মেয়ে আসলে সংসারে আমাকে দামই দিবে না, নিজেরাই সব কিছু করবে। মা তুমি না সব সময় বলতে আমরা পরিবার একসাথে থাকবো সব সময়, কখনো ভাগ হব না। ওরা দুই বোন একসাথে থাকলে কখনো আলাদা হবে না, সংসারটা একসাথে থাকবে। আর সব থেকে বড় কথা, তোমার ছেলেরা তাদের পছন্দের মানুষের সাথে থাকবে। তারপর মা রাজি হয়। আর সেদিন দেখতে গিয়ে বিয়ে করার আরেকটা কারণ মা, আমি জানি
যদি সেদিন বিয়ে করে তোমাকে নিয়ে না আসতাম, তাহলে মা চাইতো তোমার বাবা যেন মেয়েকে সব কিছু দিয়ে তবেই পাঠায়। আমি জানি তোমার বাবা আমার থেকে কিছুই নিত না, কিন্তু ওনার মাথায় চিন্তা বেড়ে যেত কিভাবে কি করবে না করবে। এজন্য আমি সেদিনে বিয়ে করে নিয়ে আসি, যাতে মা মনে করে হঠাৎ বিয়ে হওয়ার কারণে কিছু দিতে পারিনি, আর তোমার বাবারও অনুষ্ঠান বা কিছু দেওয়া নিয়ে চিন্তা না হয়। বিয়ে পড়িয়ে রাখলে হয়তো পরে অনুষ্ঠান ছাড়া বিদায় দিতে পারতো না, আত্মীয় স্বজনদের কথার ভয় করত। হঠাৎ হওয়াতে কেউ কিছু বলতে পারবে না। আমি মনে মনে ভাবলাম, তবুও তো আপনার মা কিছু বলা বাকি রাখেনি। যাই হোক, এটা আমাদের বউ শাশুড়ির ব্যাপার। শাশুড়ি আপনাকে কিছু না বলে আমিও বলবো না। কি দরকার মা ছেলের মধ্যে ঝামেলা বাজানোর? ঝুমুর, কি ভাবছো? না, কিছু না। জানি ভাবতেছো যে ফাহিম বউকে কথা শোনার হাত থেকে বাঁচতে পারলো, আমি কেন পারি না। আজকের পর থেকে মা তোমাকে কিছুই বলবে না ঝুমুর, শুধু তোমাকে না, তোমার আপুকেও বলবে না। আমি এতদিনও জানতাম না আমার মা এমন, এখন জানতে পারছি, তাই সেটা সমাধানের উপায়ও বের করেছি। উনি আমার মা, ওনাকে তো আমি কিছু বলতে পারি না, তাই তোমাকে বলছি। আমার মাকে কখনো কষ্ট দিও না, মা কিছু বললে সহ্য করে নিও। উনি অনেক কষ্ট করে এই সংসারটা সাজিয়েছে। আপনি কিভাবে বুঝলেন আপনার মা কিছু বলবে না? উনি হেসে বললেন, পরশুদিন সকালেই দেখতে পারবে। রাতের খাওয়া দাওয়া শেষ করে রুমে এসে বসে আছি। এই লোকটা এখনো আসছে না। বেলকনিতে দাঁড়িয়ে কারোর সাথে ট্যুরের ব্যাপারে কথা বলতেছে। আমি 2বার ডাকতে গিয়ে ঘুরে আসছি, ডাকতে পারি নাই। কেন জানি না মন খুব চাচ্ছে উনি একটু আমাকে কাছে টেনে নিক, কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিক, আর তারপর জড়িয়ে ধরে ঘুমাক। আচ্ছা, উনি কি বুঝতে পারছেন না কিছু? ধুর, ভাল লাগে না। অনেকক্ষণ পর উনি রুমে আসলো। আমি বিছানায় 2টো বালিশ উঁচু করে হেলান দিয়ে শুয়ে আছি। উনি এসে আমার সাথে কোনো কথা না বলে শুয়ে পড়লো। আজব তো, আমি জেগে আছি ওনার অপেক্ষায়, আর উনি আমাকে কিছুই বলো না। ঠিক আছে, না বলুক নাই, আমিও কিচ্ছু বলবো না। মাঝখানে একটা কোলবালিশ রেখে শুয়ে পড়লাম। উনি যখন বুঝলোই না কিছু, তাহলে যেচে আর আমি বোঝাতে পারবো না। আমি জানি ঝুমুর, তুমি কি চাচ্ছিলে, বুঝতে পারছি আমি, কিন্তু তুমি এখন পর্যন্ত একবারও বলনি তুমি আমায় ভালোবাসো। যেখানে আয়ান চৌধুরী নিজের মুখে তোমাকে বলেছে ভালোবাসার কথা, সেখানে তুমি এত চঞ্চল একটা মেয়ে হয়ে বলতে পারলে না? তুমি যেদিন নিজের মুখে স্বীকার করবে ভালোবাসার কথা, যেদিন বলবে আয়ান আমাকে একটু ভালোবাসেন, সেদিন তোমাকে কোনো আদর থেকে বঞ্চিত করব না মিসেস আয়ান। অনেকক্ষণ এপাশ ওপাশ করার পর ভালো লাগছে না, কেমন কেমন যেন লাগছে। ওনাকে খুব জড়িয়ে ধরতে ইচ্ছে করতেছে। আচ্ছা, উনি নিশ্চয়ই এখন ঘুমিয়ে পড়েছে, এখন তো জড়িয়ে ধরাই যায়। আমি খুব সাবধানে মাঝখানে কোলবালিশটা সরিয়ে ওনাকে এক হাতে পেছন থেকে জড়িয়ে ধরলাম। ওনার গালে ছোট্ট করে ঠোঁট ছোঁয়ালাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি উনি পাশে নেই। শাড়ি পরা ছিল, শাড়ি অনেকটা এলোমেলো হয়ে আছে। আমার ঘুমের মধ্যে নড়াচড়া করা অভ্যাস আছে, বিছানায় এক পাশ থেকে অন্য পাশে পুরোটাই আমার লাগে, আর এর জন্যই শাড়ি ঠিক নেই। আজকে উঠতে একটু দেরি হয়েছে। নিচে গিয়ে দেখি আপু সবার জন্য নাস্তা রেডি করছে। আমি আপুকে একটু সাহায্য করলাম, দেখলাম উনিও নিচেই আছে। না, এভাবে থাকা সম্ভব না। একে তো রাতে জড়িয়ে ধরে পাগল করে দিচ্ছিল, আর সকালে দেখি শাড়ি ঠিক নেই। এই মেয়েটা সব উল্টাপাল্টা করে দিচ্ছে, কোনো কিছুতেই মন বসতেছে না, পাগল পাগল লাগতেছে। কন্ট্রোল আয়ান, কন্ট্রোল। মনে মনে কথাগুলো ভাবছে আয়ান। কি রে ঝুম, সবকিছু ঠিকঠাক আছে তো? হ্যাঁ আপু, কেন কিছু হয়েছে? না না, কি হবে? একটু থেমে বলল, গোসল করিস নিজে, তাই কথাটা বললাম। আপুর কথাটা শুনে ভীষণ লজ্জা লাগছে। এইভাবে খেয়াল করেছে বজ্জাত মেয়েটা? মানে বিয়ে করলেই কি প্রতিদিন সকালেই গোসল করতে হবে নাকি? তাছাড়া আমাদের তো কিছু হয়নি যে গোসল করতেই হবে। আমার লজ্জা পাওয়া দেখে আপু হেসে বলল, আরে এত লজ্জা পাচ্ছিস কেন? আমি তো এমনি বললাম। আচ্ছা বাদ দে, ভাইয়া কালকে আর কি বলেছিল রে? আসলে আমাকে উনি সেই দিন বলেছিল যে তোমার বোনকে কখনো কোনো কষ্ট পেতে দেব না। আমি জানি উনি ওনার কথা রাখবে, আর এটা বলেছে যে অন্য কোথাও বিয়ে হলেও যে সেখানে সবাই ভালো থাকবে, কেউ কিচ্ছু বলবে না, এমনটা তো না। সেখানে আরো দেখা গেল শাশুড়ি, শ্বশুর, ননদ, যা সবাই খারাপ, তাহলে সেখানে কি করবে? তারপর ভেবে দেখলাম কথাটা ভুল বলেনি। আমাদের শাশুড়ি মা এমনিতে সব দিক দিয়েই তো ভালো, তবে ওই ব্যাপারটা নিয়ে যে এমন কেন করে বুঝি না। সারাদিন কেটে গেল, এর মধ্যে ওনার সাথে আর দেখা হয়নি। দুপুরে খাওয়া দাওয়ার আগে একবার কল দিয়ে বলেছে খেয়ে নিতে।
সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে এলো, উনি এখনো নেই। একটা কল পর্যন্ত করলো না। আচ্ছা, উনি কি কোনো কারণে আমার উপর বিরক্ত, নাকি সত্যি সত্যি ব্যস্ত আছে? এসব ভাবতে ভাবতেই না খেয়ে ঘুমিয়ে পড়লাম। ঘরে খাবার এনে রাখছিলাম যে উনি আসলে একসাথে খাবো। উনি আসলো না, খাওয়া হলো না। রাত 11:30 নাগাদ চোখের পানির ছিটা পেয়ে ঘুম ভাঙে। উঠে দেখি উনি লুঙ্গি আর গেঞ্জি পরে একটা গ্লাস হাতে নিয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছে। চুল থেকে পানি পড়ছে, মনে হচ্ছে মাত্র গোসল করে বেরিয়েছে। আমাকে জাগতে দেখে বলল, যাক, অবশেষে তোমার ঘুম ভাঙলো। কখন থেকে ডাকতেছি তোমায়। কেন জানি না খুব অভিমান চেপে ধরলো। চোখ দুটো ভিজে আসতেছে। কি হয়েছে, আমাকে ডাকছিলেন কেন? বারে, বউটা অভিমান করেছে। তা অভিমানের কারণ কি? আর আমার বউটা না খেয়ে ঘুমিয়ে যাবে, তা কি করে হতে দেই? কিসের অভিমান? কোনো অভিমান করিনি। উনি এক নলা ভাত আমার মুখের সামনে নিয়ে বলল, অভিমান করছো কিনা কথাতেই বুঝেছি। কাজের অনেক চাপ ছিল বউ। মাঝখানে আর 2 দিন সময়, তার পরের দিন আমাদের বেরোতে হবে। আর তোমার তো এখনো শপিং করাও হয়নি। আমারও কিছু কেনাকাটা করতে হবে। ওনার মুখে বউ ডাক শুনতে বেশ ভালো লাগছে, আর লজ্জাও। আপনি দুপুরের পর থেকে একবারও কল করেননি কেন? উনি হেসে বলল, আমি তো তোমার কলের অপেক্ষায় ছিলাম যে আমার বউটা কখন কল দিয়ে বলবে। এখনো ফিরছেন না কেন? ইস, ভুলে গেছি, আমিও তো কল দিতে পারতাম। আরও কিছুক্ষণ টুকটাক কথা বলে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠতেই খুব জোরে হর্ন বাজতে শুনলাম। ব্যাপারটা দেখার জন্য বেলকনিতে গিয়ে দাঁড়ালাম। নিচে তাকিয়ে দেখি দুটো বড় বড় ট্রাক। নিচে গিয়ে দেখি ট্রাক ভর্তি যত ধরনের ফার্নিচার আছে সব। শাশুড়ি মা হাসি মুখে দাঁড়িয়ে আছে। আমি নিচে যেতেই বলল, বৌমা, তোমাদের বাড়ি থেকে এত জিনিস দেবে বলেনি তো? এমন সময় একটা ছেলে ব্যাগ নিয়ে এসে শাশুড়ি মায়ের সামনে রাখলো। ব্যাগ খুলতে দেখে ভেতরে স্বর্ণের গহনা আপুর সহ। এসব দেখে শাশুড়ি মার চোখ ছানা পড়া, সাথে আমি আর আপু অবাক হয়ে গেছি। আমরা জানি যে আমাদের মিথ্যা কথা বলা নিষেধ, কিন্তু যে মিথ্যা বললে কোনো দ্বন্দ্ব কমে যায় সেটুকু বলাই যায়। কাল আমি আমার বাবাকে বলেছিলাম, খালি হাতে মেয়ে দিছো কেন? মেয়েকে বিয়ে দিলে সাথে আরো কিছু দিতে হয় জানো না? আমার এই কথাটা আয়নের কান পর্যন্ত পৌঁছে গেছে। বাবা বাড়িতে গিয়ে লোন তুলে কিছু জিনিস কিনেছে, সাথে আয়ন বাকি সবকিছু দিয়েছে। কিন্তু শাশুড়ি মা জানে সব আমার বাবাই দিয়েছে। এছাড়া বাকি সবাই সত্যিটা জানে। আয়ন নিজেই সবকিছু দিত, কিন্তু বাবা মানতে চায়নি, তাই নিজের সামর্থ্য অনুযায়ী যেটুকু সম্ভব দিয়েছে। সারাটা দিন এগুলো গোছগাছ করতেই গেল। পুরনো জিনিস সরিয়ে সব নতুন জিনিস রাখা হলো। সন্ধ্যার আগে আগে রুমে গেলাম। দেখি উনি বিছানায় বসে ল্যাপটপে কিছু একটা করছে। আমাকে রুমে ঢুকতে দেখে বলল, গোসল করে আসো, বাহিরে যাব। প্রায় 40 মিনিট পর বেরোলাম। দেখি উনি ল্যাপটপ রেখে ফোন চাপতেছে। আমি বেরোতেই আমার দিকে তাকালো। কালো শাড়ি, ভেজা চুল, সদ্য গোসল করা নারী, বউ দেখলেই যেন নেশা ধরে যায়। ভেজা থাকার কারণে পুরো শরীর যেন চকচক করছে। এইভাবে দেখলে যে কোনো স্বামী পাগল হতে বাধ্য। আর কত পাগল করতে চাও ঝুমুর? এবার তো স্বীকার করো ভালোবাসো। আমি কাছে যেতে উনি উঠে পেছন থেকে জড়িয়ে ধরল। আর কত সময় লাগবে তোমার? এই কথাটা শুনে কান পর্যন্ত গরম হয়ে গেল। কিভাবে বলবো আমি আপনার ভালোবাসা চাই, আমার সম্পূর্ণ ভালোবাসা চাই? আপনি বুঝে নিতে পারেন না? আপনি কি আমার চোখের ভাষা বুঝতে পারেন না? কি ভাবছো ঝুমুর? কিছু না। আচ্ছা, তাড়াতাড়ি রেডি হয়ে নাও, বাহিরে ডিনার করব। কালো শাড়ির সাথে সাদা ঝুমকো কানে দিলাম। চুলগুলো আছড়িয়ে মুখে ক্রিম দিয়ে হালকা গোলাপি কালার লিপস্টিক পরলাম। ব্যাস, 5 মিনিটে রেডি। এদিকে ফাহিম, আয়ান ভাইয়া এই জিনিসগুলো কেন নিয়ে আসলো? ফাহিম রজনীকে পেছন থেকে জড়িয়ে কাঁধে থুতনি দিয়ে রেখে বলল, যাতে মা তোমাদের কিছু বলতে না পারে। দেখো রজনী, আমরা মাকে এই জন্যই মিথ্যা বলেছি যাতে মা খুশি থাকে, তোমাদের সাথে মিলেমিশে থাকে। যদি মাকে বলতাম যে ফাহিম ভাইয়া কিনেছে, তাহলে হয়তো মা এসব নিয়ে তোমাদের কথা শোনাতো। উনি আমাদেরকে জন্ম দিয়েছেন, ওনাকে তো কিছু বলতেও পারি না। ন্যায় অন্যায় দেখতে গেলে মায়ের মন খারাপ হবে, তাই মায়ের কাছে লুকানো ছাড়া আর কোনো উপায় ছিল না। তবুও যেন সবাই হাসি খুশি থাকে। সত্যি তোমাদের মতো স্বামী হয় না ফাহিম। তোমরা দুই ভাই যে এত ভালো। পৃথিবীর সব স্বামী যদি তোমাদের মতো হতো, তাহলে কোনো মেয়ে ডিভোর্স হতো না। শ্বশুর বাড়িতে স্বামীরাই সব থেকে বেশি আপন। স্বামী ভালো না হলে সেই মেয়ের জীবন এমনিতেই তেজপাতা। বউ, এবার চলো, আয়ান ভাইয়া নিচে অপেক্ষা করতেছে। হ্যাঁ, এই তো আমার হয়ে গেছে, শুধু হিজাবটা করবো। পিনগুলো এগিয়ে দাও তো। দুই বউ বের হয়ে শাশুড়ি মার রুমে গেল বলতে, মা আমরা যাই। হ্যাঁ মা, সাবধানে যাও। মা, আপনি কি খাবেন বলে দেন, আপনার জন্য নিয়ে আসবো। তখনই রাজন চৌধুরী রুমে ঢোকে। বৌমারা, ডিনারে যাচ্ছ? হ্যাঁ বাবা। আচ্ছা যাও,
আরেকদিন আমরাও যাব তোমাদের সাথে। ওনার কথা শুনে ঝুমুরের মনে হলো উনিও যেতে চাচ্ছিলেন, কিন্তু ছেলে আর ছেলের বউরা ঠিক করেছে তাই কথাটা বলতে পারলো না। তাই ঝুমুর চট করে বলে উঠলো, বাবা মা আপনারাও চলুন না আমাদের সাথে। ঝুমুরের সাথে সাথে রজনীও বলল। রাজন চৌধুরী প্রথমে ইতস্তত বোধ করলো, একটু পর রাজি হয়ে গেল। তারপর চারজনে রেডি হয়ে নিচে গেল। আয়ান আর ফাহিম ওদের সবাইকে দেখে অবাকের সাথে খুশিও হয়েছে। আসলে বউদের সাথে বাবা মায়ের হাসি খুশি দেখলে যে কোনো স্বামী খুশি হয়। পরের দিন রাতে ঝুমুরও সব জামা কাপড় গুছিয়ে নিচ্ছে। কালকে সকালে ওদের ফ্লাইট, আজকে বিকেলে শপিং করতে গেছিল। এখন সবকিছু গোছগাছ করছে। আয়ান ল্যাপটপে কিছু একটা করছে। সকালে উঠে নাস্তা করে সবার থেকে বিদায় নিয়ে চলে গেল এয়ারপোর্টে। 10টায় উড়াল দিল আমেরিকার উদ্দেশ্যে। ঝুমুর আজকে খুব খুশি, এই প্রথম বিমানে ওঠা আর বাংলাদেশ বাদে বাইরে কোনো দেশে যাওয়া। এমনিতেই ঘোরাঘুরি খুব পছন্দ ওর, তার উপর বাহিরের দেশ। 20 ঘন্টার জার্নি শেষে অবশেষে পৌঁছে গেল আগে থেকে বুক করে রাখা হোটেলে। ঝুমুর তো খুব ক্লান্ত, ও এসে গোসল করেই ঘুম। আয়ান এর আগেও 2বার এসেছিল, আর সেই 2বার এই হোটেলেই ছিল, তাই এখানকার অনেক কিছুই চেনা। প্রথম 7 দিন আয়ান খুব ব্যস্ততায় সময় কাটালো। বিকেলে শুধু একটু সময় আশেপাশে ঘুরলেও দূরে যেতে পারে না। অনেক সময় রাতও জাগতে হয়েছে আয়ানকে। পরের 7 দিন অনেকটা ফ্রি। ঝুমুরে যেখানে যেখানে যেতে ইচ্ছা সেখানেই গেছে। সর্বপ্রথম গেছে নায়াগ্রা জলপ্রপাত দেখতে। যদিও হোটেল থেকে অনেকটাই দূরে, কিন্তু তবুও আয়ান একবারের জন্য আপত্তি করে নাই। কালকে বাংলাদেশে আসবে, আজকে সবার জন্য শপিং করবে। এর মাঝে খবর পেল রজনী মা হতে চলেছে। ঝুমুর তো মহা খুশি। শপিং এ গিয়ে সবার জন্য কেনাকাটা করলো, সাথে ছোট বাচ্চার অনেকগুলো জামা, ছেলের ও মেয়েরও। জানে না তো কি বাচ্চা হবে, তাই দুজনারই কিনলো। এমনও ড্রেস আছে যেগুলো বাচ্চার বয়স 5 হলেও পরা যাবে। পছন্দ হয়েছে, কিনেছে। অবশেষে 2 দিন পর বাংলাদেশে ফেরত আসলো। বাড়িতে এসে সবার প্রথম বোনকে জড়িয়ে ধরলো। ওর ইচ্ছা যেন একটা ছেলে হয়, কিন্তু এই বাড়ির সবার ইচ্ছা যেন একটা মেয়ে হয়, কারণ এ বাড়িতে মেয়ে সন্তান নেই। আয়ান ও ফাহিমকে জড়িয়ে ধরে কংগ্রেস জানালো। ভাইয়া তুমি কিন্তু বড় আব্বু হচ্ছ। তোর পর এই বাড়িতে একটা পিচ্চি আসতে চলেছে, যে সারাক্ষণ আমাদের বাড়িটা মাতিয়ে রাখবে। তারপর রজনীকে ডেকে বলল, ছেলে হোক বা মেয়ে, তাকে ডাক্তার বানাবো। এতে কি তোমার কোনো আপত্তি আছে? না ভাইয়া, আমার কোনো আপত্তি নেই, আমারও এমনটাই ইচ্ছে ছিল। আচ্ছা ঠিক আছে, আমার তরফ থেকে তোমার এটা গিফট পাওনা থাকলো, সময় মতো পেয়ে যাবা। পাশ থেকে ফাহিম মাথা চুলকিয়ে মিনমিনিয়ে বলল, কষ্ট করলাম আমি আর গিফট পাবে ও, এটা কেমন কথা? ফাহিম ভাইয়ের কথা শুনে আমি জোরে হেসে দিলাম। আর উনি চোখ রাঙিয়ে আমার দিকে একবার, ফাহিম ভাইয়ের দিকে একবার তাকিয়ে ওপরে চলে গেল। আর ফাহিম ভাইয়াকে বলল, তোর গিফটও পেয়ে যাবি। সময় চলছে আপন গতিতে। আমেরিকা থেকে আসা 1 মাস হয়ে গেছে। যে প্রজেক্টের জন্য আমেরিকা গেছিল সেটাও পেয়ে গেছে। অফিসে কাজের প্রচুর চাপ। আমার শ্বশুরের বুকের ব্যথাটা বেড়েছে, তাই একদম বেড রেস্ট। শাশুড়ি এখন কোনো কিছুতেই বাধা দেয় না। আর আমি বা অতটা দুষ্টুমি করি কই? প্রায় সবসময় একা একা থাকি। একা থাকলে আর কি বা দুষ্টুমি করব? আগে বাড়িতে আপুর সাথে থাকতাম, আম্মুর সাথে থাকতাম, নয়তো স্কুল কলেজে বান্ধবীদের সাথে থাকতাম। এর মাঝে একদিন ভার্সিটি গিয়ে বান্ধবীদের সাথে দেখা করে আসছি। আপুর সারাক্ষণ মাথা ঘোরে, খাইতে পারে না, বমি হয়। এজন্য আপুরও সারাক্ষণ শুয়ে থাকে, তাই আমিও একা একা ফোন চাপি, নয়তো বই পড়ি। আর খুব খারাপ লাগলে বাহির থেকে ঘুরে আসি, নয়তো ওনার সাথে ফোন করে কথা বলি। উনি যতই ব্যস্ত থাকুক না কেন, আমি ফোন দিলে কখনোই আমাকে নিরাশ করে না, কথা বলবেই। ফাহিম ভাইয়া কয়েকদিন হলো অফিসে যায়। বাবা অফিসে না যাওয়ায় ওনাকে একা একাই সামলাতে হচ্ছিল, তাই ফাহিম ভাইয়া অফিসে যাওয়া শুরু করেছে। আগে না হয় দায়িত্ব নিতে ভয় পেত, কিন্তু এখন উনি বাবা হচ্ছে, তাই সন্তানের কথা ভেবে অফিস যাওয়া শুরু করছে। ওনার সাথে আমার খুব কম দেখা হচ্ছে। সকালে বেরিয়ে যায়, রাতে আসে, তবে ফোনে সারাক্ষণ খোঁজ নেয়। কখন খাবো, গোসল করব, কি করব না করব সব। আজকে ওনাকে তাড়াতাড়ি আসতে বলেছি, কারণ আজকে একটা বিশেষ দিন। আর আজকে আমার ওনার ভালোবাসা চাই, আর আমি যে ওনাকে ভালোবাসি এটাও বলতে চাই। এই দিনে পৃথিবীতে আসছে উনি। বিয়ের আগে যতটা অপরিচিত ছিল মানুষটা, বিয়ের পর তার থেকে বেশি চিনেছি ওনাকে। স্বামী স্ত্রীর বন্ধনটা পবিত্র। স্বামীর যখন ইচ্ছে স্ত্রীর কাছে আসতে পারে। সেখানে এই মানুষটা আমাকে অনেকটা সময় দিয়েছে নিজেকে গুটিয়ে নেওয়ার জন্য। আমি তাকে আর দূরে রাখতে চাই না। আমারও যে বড্ড ভালোবাসতে ইচ্ছে করে ওনাকে, যখন তখন জড়িয়ে ধরতে ইচ্ছে করে, ওনার কপালে চুমু দিতে ইচ্ছে করে, ওনার কাঁধে মাথা রেখে জ্যোৎস্না দেখতে ইচ্ছে করে। তাই আজ ওনার জন্মদিনটা একটু অন্যভাবে সেলিব্রেট করব। নিচতলায় ড্রয়িং রুমটা সাজিয়ে নিলাম। অবশ্য আমার সাথে ফাহিম ভাই আর আপুও ছিল। শাশুড়ি মা মাঝে মধ্যে একবার বলে যে বাড়ির বউদের একটু শান্তশিষ্ট মানায়, তবে আমাকে সরাসরি কিছু বলে নাই, তাই ওনার ওসব কথা আমি গায়ে মাখি না। আমার মতে বাড়ির বউদের এত চুপচাপ মানায় না, নয়তো সবাই অহংকারী ভাবতে পারে। বাড়ির বউরা একটু চঞ্চল হবে, বাড়ির কাজ করবে, সবার সাথে মিলেমিশে চলবে, সেটাই ভালো। বাড়ি সাজানো হয়ে গেলে ওনার পছন্দ মতো সব রান্না করলাম।
ওনার বাড়ি ফেরা পর্যন্ত অপেক্ষা করতে লাগলাম। সন্ধ্যা 7টার সময় ফোন করে বলল যে গাড়ি খারাপ হয়ে গেছে, আসতে দেরি হবে। আজকে তাড়াতাড়ি আসতে বলেছি, আর আজকেই গাড়িটা খারাপ হতে হলো। কি আর করার, অপেক্ষা করা ছাড়া উপায় নেই। সময় যেন কাটতেই চায় না। বেশ কিছুক্ষণ পর উনি এলেন। বাবা, মা, ফাহিম ভাইয়া, রজনী আপু সবাই রেডি। আমি গিয়ে দরজা খুলে দিলাম। কি ব্যাপার ঝুমুর, বাড়ি অন্ধকার কেন? আমি কোনো কথা বললাম না। ওনার হাত ধরে আরেকটু সামনে গেলাম। যেতেই এক এক করে পুরো বাড়িতে লাইট জ্বলে উঠলো। ওনার আর আমার মাথায় ফুলের পাপড়ি পড়তে লাগলো। সবাই একসাথে বলে উঠলো, হ্যাপি বার্থডে আয়ান চৌধুরী। উনি পুরো শকড। আগে ওনার জন্মদিন পালন করা হয়েছে, তবে সে সময় অনেক আত্মীয় স্বজন ছিল, গান বাজনা ছিল। তারপর থেকে কিছু বছর উনি জন্মদিন পালন করেননি। ওনার এত আত্মীয় স্বজন, গান বাজনা, হই হুল্লোর পছন্দ না। তাই আমি সবটা শুনে কোনো আত্মীয় স্বজনকে বলিনি, শুধু আমাদের পরিবারকে নিয়ে ওনার জন্মদিন পালন করতে চাইছি। উনি সবাইকে সাথে নিয়ে কেকটা কাটলেন। আমি ওনার জন্য একটা পাঞ্জাবি এনে রাখছিলাম, যেহেতু আমার পরনে শাড়ি, হাত ভর্তি চুড়ি, কানের দুল, গলায় ওনার দেয়া বাসর রাতের নেকলেস, সব পরেছি। উনি নিচের ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসলেন। তারপর সবার সাথে বসে খাওয়া দাওয়া করলেন। একটু পর উনি ওপরে যেতে ধরলেই আমি ওনার পথ আটকে ধরলাম, কারণ এখন ওনাকে কিছুতেই রুমে যেতে দেওয়া যাবে না, নয়তো আমাকে নিলজ্জের খাতায় নাম লেখাতে কেউ দ্বিধাবোধ করবে না। এই শুনুন না, মাথা নিচু করে বললাম। উনি আমার ঘাড়ে হাত রেখে বলল, বলো না। একটু একটু কি? একটু ছাদে যাবেন? উনি হেসে বলল, এটা বলতে এত কিছু? আচ্ছা বলো তো, বিয়ের পর থেকে আমি তোমাকে কখনো ধমক দিছি? আমি মাথা নাড়লাম, অর্থাৎ না। তাহলে আমাকে দেখে ভয় পাও কেন? না মানে, আপনি অফিস থেকে আসলেন, সবাইকে সময় দিলেন, বিশ্রাম না নিয়ে এখন আমার সাথে ছাদে যাবেন, তাই ভাবলাম। স্বামীরা বউকে সময় দিতে কিপটামি করে না, আমি তো একদমই না। সবার মাঝে তো আর বউকে সময় দেওয়া যায় না, তাই বউকে দেওয়ার জন্য সময় আলাদাভাবেই রাখতে হয়। কথা বলতে বলতে ছাদে আসলাম। ছাদের মাঝখানে আগে থেকে ছোট্ট একটা টেবিলে ছোট্ট একটা কেক রাখা ছিল, পাশে একগুচ্ছ গোলাপ, আর কয়েকটা মোমবাতি, আর একটা ছুরি। আমি টেবিলের সামনে গিয়ে ওনাকে বললাম, এখন আমি যা যা করব আপনি বাধা দেবেন না। আমি জানি উনি আমাকে বাধা দেবে না, তবুও বলে রাখলাম। আমি একে একে সবগুলো মোমবাতি জ্বালিয়ে নিলাম। মুহূর্তের মধ্যে ছাদের মাঝখানটা আলোয় আলোকিত হয়ে গেল। চারিদিকে অন্ধকারের মাঝখানে আলো, আলোর মাঝখানে লাভের ছোট্ট একটা চকলেট কেক, ওর মাঝে লেখা আই লাভ ইউ এ। এটা আমি নিজে হাতে লিখেছি। আয়ান বানানটা পুরোটাই হয়নি, কেকটা ছোট, তাই শুধু এটাই লিখতে হয়েছে। উনি 2 হাত ভাঁজ করে আমার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। ওনার এই চাহনি আমার চেনা, আগেও দেখেছি ওনার এই চাহনি। ওনার এই চাহনিতে আছে আমাকে কাছে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা। আমাকে পাগল করে দেওয়ার জন্য এই তাকানোটাই যথেষ্ট। এতদিন নিজেকে সামলে রাখলেও আজকে আমি নিজেকে সামলাতে পারছি না। উনি এত গভীরভাবে কেন তাকিয়েছে? তবে কি উনি বুঝে গেছেন আমি কি চাই? ছেলে মানুষের ভালোবাসা খুব ভয়ঙ্কর, যদি সেটা হয় এক নারীতে। এক নারীতে আসক্ত পুরুষ ভীষণভাবে ভালোবাসতে পারে, তাকে পাওয়ার জন্য পুরো পৃথিবীর সাথে লড়াই করতে পারে। সে নিজে যতই কঠিন মানুষ হোক না কেন, ভালোবাসার মানুষটার কাছে সে বরাবরই মাথা নিচু করে থাকে। আমি এই মানুষটাকে সবসময় গম্ভীর আর একরোখা মানুষ ভাবতাম, অথচ মানুষটা আমার সাথে একবারও গলা উঁচু করে বা আমি কষ্ট পাবো এমন কোনো কথা বলেনি। আমি আগে ভাবতাম আমাকে সহ্য করার মতো, বোঝার মতো আমার মতো একজন মানুষ লাগবে, কিন্তু আমি ভুল ভাবতাম। আমার মতো হলে হয়তো তাকে আমার সহ্য করা লাগতো, নয়তো আমাদের ঝামেলা হতো। এই মানুষটার আমাকে বোঝার মতো ক্ষমতা আছে। আমি রেগে গেলে উনি শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকে, নয়তো কথা ঘুরিয়ে নেয়। তবুও কখনো আমার বিপরীতে কিছু বলে না। তাকে কি ভালো না বেশি থাকা যায়? আমি আরও আগেই বলতাম ভালোবাসার কথাটা, কিন্তু যখন শুনলাম কিছুদিন পর ওনার জন্মদিন, তাই অপেক্ষা করতে লাগলাম এই দিনটার জন্য। উনি এখনও একদৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি আস্তে আস্তে ওনার কাছে গিয়ে ওনার হাতে ছুরিটা তুলে দিলাম। উনি এখনও কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে আছে। আমি একটু হাসলাম, কারণ আমি জানি কেন উনি আমার দিকে তাকিয়ে আছে। আমি টেবিলের ওপর থেকে ফুলগুলো নিয়ে ওনার সামনে হাঁটু গেড়ে বসলাম। লজ্জার মাথা খেয়ে ওনার চোখে চোখ রেখে বললাম, আমি আপনাকে ভালোবাসি আয়ান, ভীষণ ভালোবাসি। আমি আপনার সাথে আমার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত কাটাতে চাই। আপনার সুখের সাথে আর দুঃখের ভাগিদার হতে চাই। আপনি কি আমাকে ভালোবাসবেন? তারপর দুজনে চুপচাপ। কি আজব, উনি তো এখনো কোনো কথা বলছে না। তবে কি উনি এসবে খুশি নন, নাকি বোবায় ধরলো? আরে ভাই কথা বলেন, আমার হাঁটু লেগে গেছে। এসব আমি মনে মনে ভাবলাম। তারপর একটু জোরেই বললাম, আমি আমার সন্তানদের নিয়ে একটা ফুটবল টিম বানাতে চাই, আপনি কি সাহায্য করবেন? এবার উনি হো হো করে হেসে উঠল। যাক বাবা, অবশেষে মুখে বুলি ফুটল। উনি আমার হাত থেকে ফুলগুলো নিয়ে আমাকে বুকের মধ্যে চেপে ধরে বলল, আমি তো তোমাকে ভালোবাসি ঝুমুর, এতদিন তো শুধু তোমার বলার অপেক্ষায় ছিলাম। উফু, আমার আরও ভালোবাসা চাই। উনি আরও জোরে চেপে ধরে বললেন, সব ভালোবাসাই তোমার, তুমি আদায় করে নিলে আমি দিতে বাধ্য। তারপর কেকটা কেটে প্রথমে আমার মুখে তুলে দিলেন, বাকিটা নিজে খেলেন।
উনি আমাকে কোলে নিয়ে রুমের দিকে যেতে লাগলেন। রুমের দিকে যত এগোচ্ছি তত আমার হার্টবিট বাড়তেছে। উনি রুমের সামনে এসে আরেকবার আমার মুখের দিকে তাকালেন। আমি ভয় আর লজ্জায় ওনার বুকে মুখ লুকালাম। উনি আমাকে কোলে নিয়ে ভেতরে ঢুকলেন। লাইট জ্বালানোর সাথে আমি ওনাকে চেপে ধরলাম। মনে হচ্ছে উনি হাসতেছে। মিসেস আয়ান চৌধুরী কি নিজের বাসর ঘর নিজে সাজিয়েছে? ওনার এই কথাটা শুনে লজ্জায় আমার বলতে ইচ্ছা করতেছে, আল্লাহ, একটা মই দাও, আমি ওপরে উঠে যাই। উনি আস্তে করে আমাকে বিছানায় নামিয়ে দিলেন। তারপর আমার পাশেই শুয়ে পড়লেন। ওনার দিকে তাকানোর সাহস পাচ্ছি না। মুখটা ওনার বিপরীত দিকে ঘুরিয়ে আছি। উনি একটা হাত শাড়ির নিচ দিয়ে আমার পেটের উপর রেখে আমাকে ওনার দিকে টেনে নিলেন। তারপর ঘাড়ে গলায় চুমুতে ভরিয়ে দিলেন। একটু পর ওনার দিকে চোখ পড়তেই চোখ নামিয়ে নিলাম। ভীষণ লজ্জা লাগছে। উনি হাতের ওপর হাত রেখে ওনার দিকে তাকাতে বললেন। আমি পিটপিট করে তাকালাম। আবারও চোখে চোখ পড়তেই আমার অষ্টদয় ওনার দখলে নিয়ে নিলেন। তারপর বাকিটা ইতিহাস। অনেক সকালে ঘুম ভেঙে গেল। নিজেকে ওনার বুকের মধ্যে দেখতে পেয়ে কালকে রাতে সব কথা মনে পড়ে গেল। ইস, কি রোমান্টিক মানুষটা। আজকের সকালটা অন্যান্য সকালের থেকে আলাদা আমার কাছে। হয়তো প্রত্যেক মেয়ের কাছে এই সকালটা আলাদা মনে হয়। স্বামীর সম্পূর্ণ ভালোবাসা পাওয়ার আনন্দে আলাদা এক অনুভূতি কাজ করে মনে। সময় চলমান। দিন মাস বছর পার হয়ে আমার বিবাহিত জীবনের 2 বছর চলছে। পুরো বাড়িটা লাল নীল ঝাড়বাতি দিয়ে সাজানো হয়েছে। বাড়িতে একটা ছোটখাটো অনুষ্ঠান। আমি 7 মাসে অন্তঃসত্ত্বা। আমার বাবার বাড়ি থেকে সবাই চলে এসেছে। ডায়েরিটা বন্ধ করে রেখে রুম থেকে বের হলাম। ওপরে ওঠানামা করতে পারি না, তাই নিচে একটা রুমে থাকি। আমি বাইরে যেতেই রায়ান আর ফাইজা এসে খিলখিলিয়ে হেসে উঠল। রজনী আপু আর ফাহিম ভাইয়ার যমজ বাচ্চা রায়ান আর ফাইজা। যবে থেকে হাঁটতে শিখেছে তখন থেকে পুরো বাড়ি মাতিয়ে রাখে। 2 বাড়ির চোখের মনি এরা দুজন। হাসি কান্না মিলিয়ে মানুষের জীবন। তবুও এই 2 বছর অনেক ভালো কেটেছে। ওনাকে ঠিক যতটা গম্ভীর আর একরোখা ভাবতাম, উনি একদমই অমন না। একটাই কি, উনি সবকিছু নিয়ম মতো চলে। কোনো কিছু বেশি বেশি পছন্দ করে না। এই 2 বছর আমি অনেকবার রাগ করেছি মানুষটার সাথে, কিন্তু উনি কখনো আমাকে হার্ট করে কিছু বলে নাই। সারাদিনের ব্যস্ততা শেষ করে মাত্র এসে শুয়ে আছি। মিসেস আয়ান, জি বলুন। আমাদের বিয়ের 2 বছর হয়ে গেল, এখনো কি আপনিটা তুমি হবে না? আপনি বলার মাঝে একটা সম্মানীয় ভাব আছে। আপনি বললে ভেতর থেকে আপনার প্রতি একটা সম্মান কাজ করে। আমার সম্মান চাই না। তুমি বললে নিজ নিজ মনে হয়, আর আপনি বললে মনে হয় পরের কেউ। না, আপনিটাই বেশি ভালো। ঠিক আছে, তোমার যা ইচ্ছা ডেকো। আমাদের খুনসুটিময় সংসার দেখতে দেখতে আরো বেশ কিছুদিন কেটে গেল। ইদানিং কেন জানি খুব ভয় লাগে। আমার বাচ্চাকে ঠিকঠাক দুনিয়াতে আনতে পারবো কিনা, আমার বাচ্চা সুস্থ থাকবে কিনা, খুব চিন্তা হয়। ঝুমুর, কি করছো? আমার না পেটে খুব ব্যথা হচ্ছে। কি? কখন থেকে আমাকে ফোন দাওনি কেন? বেশিক্ষণ থেকে না। আমি ভাবতেছি ফোন দেব, কিন্তু তার আগে আপনি আসলেন। বাচ্চা হওয়ার সময় হয়ে গেছে। বাড়িতে চেষ্টা করে কোনো রিস্ক নিতে চাই না বলে আমাকে হাসপাতালে নিয়ে আসা হলো। আজকে কেন জানি খুব কষ্ট হচ্ছে। সবাইকে খুব বেশি আপন মনে হচ্ছে। অপারেশন থিয়েটারে ঢোকানোর আগে ওনার লাল চোখ দেখে বুঝেছি মানুষটার খুব কষ্ট হচ্ছে। কান্না আটকে রাখার কারণে চোখগুলো একদম লাল হয়ে গেছে। আমি ওনার দিকে তাকিয়ে একটু হাসলাম। মানুষটা চোখ বন্ধ করতেই চোখ থেকে 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল। আমি এই প্রথম ওনার চোখে পানি দেখলাম। আয়ান চৌধুরী আমার জন্য কান্না করছে। এটা দেখার পর আর কোনো সন্দেহ নেই যে মানুষটা আমাকে কতটা ভালোবাসে। আমাকে অজ্ঞান করানো হলো। তারপর আর কিছু মনে নেই। কে জানতো ওই চোখ আর কখনো খুলতে পারবে না আমার বোনটা। বলেই রজনী চশমাটা খুলে চোখ মুছল। ওর পাশেই বসে আছে রায়ান, ফাইজা আর আরিজা। আয়ান আর ঝুমুরের মেয়ে আরিজা। ওরা চোখের পানি আটকাতে পারছে না। আরিজার বয়স 16 বছর। অনেকটাই মায়ের মতো চঞ্চল। রজনী ওকে কখনো মায়ের অভাব বুঝতে দেয়নি, কিন্তু মায়ের অভাব যে মাসিকে দিয়ে পূরণ হয় না সেটা যার মানে সেই জানে। মায়ের গল্প কম বেশি সবার মুখেই শোনে, কিন্তু এভাবে কখনো শোনেনি। হ্যাঁ, সেদিন অপারেশন থিয়েটারে ঢোকানোর পর কি হয়েছিল শুনুন। সিজারের পাশাপাশি সিস্টের সমস্যা ছিল ঝুমঝুমের। যদি সিজারের সময় ওটার অপারেশন না করতো তাহলে কয়েকদিন পরে আবার আলাদা করে অপারেশন করা লাগতো। তাই ডাক্তাররা একেবারেই সিস্টের অপারেশনও করে, কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণে ঝুমের শরীর একদম ফ্যাকাশে হয়ে যায়। অনেক খোঁজে সেই সময় নেগেটিভ রক্ত পাওয়া যায় না। আয়ান ভাইও হাসপাতাল থেকে অন্য হাসপাতালে দৌড়িয়ে বেড়াচ্ছিল, কিন্তু রক্ত জোগাড় করতে পারে নাই। অবশেষে রক্ত পেয়ে যায়, কিন্তু তখন আর আমার বোনটাই দুনিয়াতেই নেই। আয়ান ভাইয়া হাসি মুখে রক্ত নিয়ে এসে ডাক্তারের হাতে দিয়ে বলে, এবার আমার ঝুম ঠিক হবে। ডাক্তার রক্তের প্যাকেটটা হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে। এখনো সাহস নেই। একটা মৃত মানুষকে কিভাবে রক্ত দেবে? সেদিন হাসপাতালের মানুষ 2 বার অবাক হয়েছে। প্রথমবার ঝুম মারা গেছে শোনার পর,
10 মিনিট আয়ান ভাইয়া চুপচাপ দাঁড়িয়েছিল, একটা কথাও বলে নাই, এক ফোঁটা চোখের পানিও পড়ে নাই। সবাই বলাবলি করছিল এ কেমন মানুষ, বউ মরে গেছে দেখে এতটা শক্ত হয়ে আছে। কিন্তু 10 মিনিট পর পুরো হাসপাতাল কেঁপে উঠেছিল আয়ান ভাইয়ার কান্নায়। অসুস্থ মানুষগুলো চোখের পানি আটকাতে পারেনি। সারা হাসপাতাল গড়িয়ে গড়িয়ে আমার বোনটাকে ভিক্ষা চেয়েছে, সবার কাছে গিয়ে পাগলের মতো বলেছে, আমার ঝুমকি এনে দাও, এনে দাও আমার বউটাকে। একটা মানুষ বউকে এতটা ভালোবাসতে পারে, আয়ান ভাইকে না দেখলে হয়তো বুঝতেই পারতাম না। সেদিনের পর আয়ান ভাইয়া অনেকটা পাগল পাগল হয়ে যায়, সারাক্ষণ নিজেকে ঘরবন্দি রাখে, ঠিক মতো খায় না, ঘর থেকেই বের হয় না, বের হলেও শুধু প্রয়োজনে বের হয়। তোমাদের দাদু দিশাহারা সবাই অনেক চিন্তায় পড়ে যায়। আয়ান ভাইয়াকে আরেকবার বিয়ে করানোর কথা বলা হয়, কিন্তু সেই দিন আবারও সবাইকে অবাক করে দিয়ে আয়ান ভাইয়া পাগলের মতো কান্না করতে থাকে। ঝুমের শেষ স্মৃতি আরিজাকে নিয়ে ও সারা জীবন কাটাতে পারবে, তবুও যেন কেউ কখনো বিয়ের কথা না বলে। তখন শাশুড়িমা বলে, নিজের মেয়েকে এখনো একদিনও কোলে নাওনি, আর বলতেছো তাকে নিয়ে সারা জীবন কাটাবে? কে বলেছে কোলে নেইনি? আমার মেয়েকে প্রতিদিন একবার হলেও কোলে নিয়ে আদর করি আমি, কিন্তু আমার ওকে কোলে নিলে ঝুমুরের কথা মনে পড়ে। আমার ঝুমুর আমাকে বলেছিল যে আপনি এত লম্বা আর বড় একটা মানুষ, আমাদের পিচ্চি বাচ্চাটাকে কোলে নেবেন কিভাবে? আমি আমাদের বাচ্চাকে কোলে নিব আর আপনি আমাকে নিবেন কেমন? তাই আমি আমার বাচ্চাকে কোলে নিলেও এক পা নড়াচড়া করতে পারি না, আমার ভয় হয় যদি আমার কারণে আমার মেয়েটার কিছু হয়। তারপর থেকেই আয়ান ভাইয়া কিছুটা স্বাভাবিক হয়, আরিজাকে কোলে নেয়, আস্তে আস্তে অনেকটাই আগের মতো হয়ে যায়। আরিজাকে উনি সবসময় ঝুমুরের মতো চঞ্চলতা শেখায়, এই জন্য নিজেও কখনো গম্ভীর হয়ে থাকে না। খালামুনির মুখ থেকে মায়ের এসব কথা শোনার পর আরিজা দৌড় ওর বাবার ঘরে যায়। আয়ান বসে বসে ল্যাপটপে অফিসের কাজ করছিল, মেয়েকে আসতে দেখে ল্যাপটপ বন্ধ করে পাশে বসায়। আমার মাটাকে কিছু বলবে? আপু, তুমি আজকে আমাদেরকে বাইরে ডিনার করতে নিয়ে যাবে। তুমি চেয়েছো আর তোমার আব্বু নিয়ে যাবে না, তাই কি হয়? আরেকটা কথা, জি মামনি বলো। আমি তোমাকে অনেক ভালোবাসি আপু। আমিও তোমাকে অনেক ভালোবাসি আমার মা।